আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়াইসিসির অন্যতম জনপ্রিয় আয়োজন ক্যারিয়ার টকের সিজন 2 এর এপিসোড 59 এ। আপনাদের সঙ্গে এই ঈদ উৎসবে আমি হোস্ট হিসেবে আছি তাহসিন তাকিয়া হক, ম্যানেজমেন্ট ট্রেইনি অফ কন্টেন্ট রাইটিং ডিপার্টমেন্ট আন্ডার ওয়াইসিসি। আমাদের জীবনে দক্ষতা, জ্ঞান, শিক্ষা সবকিছুর চাইতেও গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু হচ্ছে লেগে থাকা এবং নিয়মতান্ত্রিকভাবে সাধনা করা। এক্ষেত্রে কিন্তু আমরা একটি দুর্দান্ত উক্তি বলতেই পারি। আমরা প্রতিনিয়ত যা করছি সেটিই আমাদের পরিচয়। উৎকর্ষ কোনো কাজ নয়, এটি একটি অভ্যাস, যা বলেছেন অ্যারিস্টটল। আপনারা কে কোত্থেকে এই লাইভটি দেখছেন কাইন্ডলি কমেন্ট সেকশনে জানান এবং আমাদের স্বনামধন্য অতিথির জন্য আপনাদের কোশ্চেনস গুলো কাইন্ডলি করবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব যতগুলো কোশ্চেনস পিক করা যায় করার জন্য। সো আমরা যেই জায়গাতে মূলত ছিলাম, আমাদের জীবনে নেটওয়ার্কিং, প্রফেশনালিজম, কমিউনিকেশন এবং সিস্টেমেটিক অ্যাপ্রোচ কিন্তু নির্দ্বিধায় গুরুত্বপূর্ণ এবং সেটাতে প্রাণ দেওয়ার জন্য কিন্তু আমাদের প্রপার নলেজের প্রয়োজন। আজকে আমাদের সেই নলেজ আহরণ করার জন্য এমন একজন বিশেষ অতিথি আমাদের সঙ্গে আছেন, যিনি আমাদেরকে আজকে একটি দুর্দান্ত সেশন উপহার দিতে যাচ্ছেন। তিনি কর্পোরেট সেক্টরে দাপিয়ে বেরিয়েছেন। তিনি হাজারো সেশন দর্শকদের উপহার দিয়েছেন অফুরন্ত বিনোদন এবং তিনি তার গেস্টদের কাছ থেকে পাওয়া শিক্ষাগুলো রঙিন দানার মতো তার দর্শকদের মাঝে ছড়িয়ে দিচ্ছেন। হয়তো আপনারা অনেকেই আঁচ করতে পেরেছেন, আমাদের আজকের অতিথি হচ্ছেন নীল রঙের পৃথিবীর সবচাইতে সুন্দরতম নারী। সুতরাং দর্শক, অপেক্ষার পাল্লা আর ভারী না করে আপনাদের প্রত্যেকের ভার্চুয়াল করতালির মাধ্যমে স্বাগত জানাচ্ছি আমাদের স্বনামধন্য অতিথি নীল হুরে-জাহান আপুকে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু থ্যাংক ইউ সো আলাইকুম আপু। মোস্ট ওয়েলকাম আপু। আমি ভীষণ আনন্দিত এবং সম্মানিত বোধ করছি আপনাকে আমাদের সঙ্গে পেয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ভীষণ সম্মানিত বোধ করছি আসলে। আর এত সুন্দর করে পরিচয় করে দিয়েছেন। আমি জানি না অতটুকুর যোগ্য কিনা। বাট ইট ফিলস গুড টু বি হিয়ার। থ্যাংক ইউ। অ্যাবসলিউটলি আপু, সেম হিয়ার ফর অল অফ আস। আমরা যদি আপু ঈদ উৎসব থেকে শুরু করি, ঈদের সময়টা তো পরিবার, তারপর হচ্ছে কাজিনস, ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ডস এর সঙ্গে কাটানো, তারপর আমাদের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে অনেক মুভিজ আসছে, নাটক আসছে। সো কিভাবে সময়টা কাটাচ্ছেন, ফ্যামিলি টাইম, ফ্রেন্ডস টাইম সবকিছু? এবার ঈদটা আমার জন্য একটু স্পেশাল কারণ অনেকদিন পর দীর্ঘ ৪ বছর পর আমার একজন ভাই দেশের বাইরে থাকেন। তো সে এসেছে। যদিও তার ঈদে থাকার কথা ছিল না, আগেই চলে যাওয়ার কথা ছিল। সিন্স ওয়ার সিচুয়েশন ফ্লাইট ক্যান্সেল হয়েছে, যেতে পারেনি। তো সেই সুবাদে ঈদটা আমাদের সাথে করেছে। তো পরিবারের সাথে পুরো সময়টা কেটেছে। একদমই পরিবারের সাথে কেটেছে। তারপরের দিন বন্ধুদের সাথে দেখা হয়েছে। এর মধ্যে আমার একটু জ্বর। তো ২ দিন আবার একদমই বের হওয়া হয়নি। আজকে শুধুমাত্র এই প্রোগ্রামের জন্য আমি আবার তৈরি হয়ে বসলাম। ঈদের মুভি দেখার প্ল্যান চলছে। হোপফুলি কালকে একটা মুভি দেখা হবে যদি সব ঠিক থাকে। এই তো কেটে যাচ্ছে সবকিছু মিলিয়ে বেশ ভালোই। এক্সেলেন্ট আপু, আমাদের খুব ভালো লাগলো এবং আশা করছি যে আপনার ঈদের সময়টুকু, পুরো সময়টুকু অনেক ভালো কাটবে। সো আমরা যদি আপু একটি প্রসঙ্গ নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো স্ট্রেঞ্জারের সামনে নিজেকে প্রেজেন্ট করতে যাচ্ছি বা কোনো আননোন পার্সনের সামনে, সেক্ষেত্রে 3 সেকেন্ডে কিভাবে নিজেকে পরিচয় দিলে সেটা আপনার কাছে ইফেক্টিভ বলে মনে হয়? আ একজন স্ট্রেঞ্জারের কাছে নিজের পরিচয়টা ইটস অনলি ৩০ সেকেন্ড যদি সময় থাকে, ইট শুড বি ভেরি সিম্পল বাট উইথ ক্লারিটি। আ যেমন আমি যদি কারো সাথে নিজের পরিচয়টা দেই, আমি খুব অল্প কয়েকটা লাইনেই নিজের পরিচয়টা দেব। আমি কে, আমি কে, আমি কি করি এবং যার সাথে পরিচয়টা হচ্ছে সে কোন জায়গায় আমার পরিচয় হচ্ছে এবং সেই মানুষটা কি, সেটি বুঝে আমি আমার পরিচয়টা বা আমি আমার টোনটা ঠিক করব।
এক্সেলেন্ট আপু, অর্থাৎ আমাদের খুবই অল্প সময় যখন হাতে থাকবে সেক্ষেত্রে আমরা খুবই স্পেসিফিক থাকবো এবং আমরা হচ্ছে একদম ইন্ডিভিজুয়াল ডিটেলসটা তাদের হ্যাঁ, সঙ্গে স্যার শেয়ার করবো। আমার নাম নীল। ইটস ভেরি নাইস টু মিট ইউ। আপনি কেমন আছেন? যদি কোন একটা ইভেন্টে দেখা হয়, সেই ইভেন্টে যদি তিনি হোস্ট করেন, দেন আই ক্যান সে থ্যাংক ইউ আমাকে এখানে ইনভাইট করার জন্য। খুব ভালো লাগছে। আমি নীল, আমি হোস্ট করি। সো আশা করি আবার দেখা হবে। মানে ইটস সিম্পল। সো আপনি জানালেন ফ্যান্টাস্টিক। আপনি কে এবং আপনি কি করেন। এতটুকুই এনাফ। ওকে, এবং আশা একই করছি সাথে আমাদের হচ্ছে অডিয়েন্স। শেষে যদি একটা কোয়েশ্চেন তাকে থ্রো করা যায়, সিন্স ইটস অনলি 30 সেকেন্ডস, আপনি একটা কোয়েশ্চেন শেষে তাকে থ্রো করতে পারেন কনভারসেশনটা কন্টিনিউ করবার জন্য, যে আমি নীল, আমি এটা করি, সো আমি এখানে এসে ভালো লাগছে, বা আমি কোনো একটা কমন সেশনে দেখা হয়ে গেল, সো আমি এখানে এসেছি বিকজ আমার এই জিনিসটা ভালো লাগে। হোয়াট অ্যাবাউট ইউ? আপনার ওকে, কাছে কি ভালো এক্সেলেন্ট। লাগছে? হ্যাঁ, সো হি ফিলস ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল, এবং তখন তিনি নিজের সম্পর্কে বলার সুযোগটা পান। নাইস আপু, অর্থাৎ আমরা ছোট করে নিজের পরিচয়টা দিয়ে সাথে যদি একটা কোশ্চেন অ্যাড করে দিই সেক্ষেত্রে তিনিও হচ্ছে একটু ইন্টারাক্টেড ফিল করবেন। দ্যাটস এক্সিলেন্ট। আমরা আশা করছি আমাদের অডিয়েন্সেসরা এখান থেকে নিজেকে কিভাবে পরিচয় করিয়ে দেওয়া যায় সেটা সম্পর্কে বেসিক ধারণাটা পেয়েছেন। সো আমরা যদি আপু আরেকটি প্রসঙ্গে কথা বলি, আমরা হচ্ছে কারো সঙ্গে আমাদের ফার্স্ট টাইম যখন পরিচয় হচ্ছে, আমরা যদি চাই যে সেই পার্সনটার সঙ্গে আমরা কাজের সুবিধার্থে কিংবা যে কোনো প্রয়োজনে কানেক্টেড থাকতে চাচ্ছি, সেক্ষেত্রে কিভাবে তাদেরকে অ্যাপ্রোচ করলে সেটা হচ্ছে একটা লং টার্ম কানেক্টিভিটিটা ক্রিয়েট করবে? এখনকার সময় এসে তো এটা বরং খুব ইজি হয়ে গেছে এই নেটওয়ার্কিংটি। যদি আপনার মনে হয় যে ওকে একজনের সাথে আপনার দেখা হয়েছে এবং এই সম্পর্কটা থেকে ভবিষ্যতে কোনো কাজ হতে পারে, বা আপনি চান যে কন্টিনিউ করতে, যোগাযোগটা রাখতে, যদি বিজনেস কার্ড থাকে, দ্যাটস আমার কাছে মনে হয় ইট স্টিল ওয়ার্কস। অনেক সময় যে আপনি একটু আগে যেটা প্রশ্ন করছিলেন 30 সেকেন্ডে কিভাবে নিজের পরিচয়টা দেবেন, বিজনেস কার্ডটা থাকলে অনেক সময় এটা ইজি হয়ে যায়, যে নিজের সম্পর্কে অনেক না বলে যে আমি এটা, আমি ওটা। সো জাস্ট আমি যদি আমার কার্ডটা খুব বিনয়ের সাথে দেই এবং সেখানে লেখা থাকে আমি কি এবং কি করি, ওটা মোর পোলাইট লাগে। তো সেটা দিয়ে ইন্টারাকশনটা শুরু করা যায়। আর ইজি বললাম এই কারণে, আপনার যদি মনে হয় যে মানুষটার সাথে আপনার ভবিষ্যতে যোগাযোগ রক্ষা করাটা ভালো হবে, জাস্ট সোশ্যাল মিডিয়ায় কানেক্টেড হয়ে যাওয়া। কার্ডটা দিয়ে হয়তো বলা যেতে পারে যে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, চলুন আমরা কানেক্টেড থাকি, বা আপনার নাম্বারটা বলুন, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে একটা হাই দেই, বা চলুন আমরা ফেসবুকে বা লিঙ্কডইনে বা ইনস্টাগ্রামে, যেটাতে আপনি কমফোর্টেবল ফিল করেন, বা যার সাথে কথা বলছি সে যেটাতে অ্যাক্টিভ থাকে, যে কোথায় কোন সোশ্যাল মাধ্যমে আপনি অ্যাক্টিভ থাকেন, লেটস গেট কানেক্টেড। যদি প্রয়োজনটা আপনার হয়, আপনি আগে ফার্স্ট অ্যাপ্রোচটা করবেন যে খুব ভালো লাগলো আপনার সাথে দেখা হয়ে, আমি আপনার সাথে কানেক্টেড থাকতে চাই, লেটস গেট কানেক্টেড অন সোশ্যাল মিডিয়া। আপনার কি ফেসবুক আছে? লেট মি সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট। কিংবা আপনার কি লিঙ্কডইন আছে? আমি আপনাকে ওখানে কানেক্ট করে নিচ্ছি। এক্সেলেন্ট আপু, আপনি যে বিষয়টা তুলে ধরেছেন, সোশ্যাল মিডিয়ার যুগে কানেকশনটা খুবই সহজ হয়ে গেছে এবং মানুষ যদি একটু প্রপার পোলাইট ওয়েতে এফর্ট দেন সেক্ষেত্রে কিন্তু তারা চাইলেই তাদের কাজের সুবিধার্থে কানেক্টেড থাকতে পারেন এবং তারা কাজের ক্ষেত্রে অনেক ধরনের লিঙ্ক বিল্ড করতে পারেন। সো দ্য অ্যান্সার একদমই ওয়াজ তাই, এবং ওই এক্সিলেন্ট। এক ইন্টারাকশনে আপনাকে ভুলে যাবার সুযোগটা নেই। আপনি যদি তার সাথে কানেক্টেড হয়ে যান, হতে পারে কি নরমালি একজনের সাথে দেখা হলো, তারপর হয়তো ভুলে যাচ্ছি। অনেকের সাথেই তো সবার অনেক দেখা হয় অনেক জায়গায়। বাট আপনি যখন কানেক্টেড হয়ে যাবেন, তিনি আপনাকে এতটুকু তো দেখলো, আপনাকে জানলো, দেন সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই সে আসলে আপনার আপডেট পাচ্ছে। ইফ ইউ আপডেট ইউর থিংস রেগুলারলি, তাহলে আপনার আপডেট গুলো পাচ্ছে। দেন আপনার সম্পর্কে আরো ভালোভাবে জানছে। এমন আমার প্রচুর হয়েছে যে আ আমাকে হয়তো আমাকে হয়তো কানেক্ট করে নিল। হয়তো ভাবলো যে একটা শোতে আমাকে দেখেছে। তো তার ধারণা হতে পারে আমি এই শোটাই করি। কিন্তু যখন কানেক্ট করে নিয়েছে, তারপর আমার বিভিন্ন কাজেরই দেখেছে। দেন আমার সম্পর্কে আরো ভালোভাবে জেনেছে। সো এটি আরেকটি খুব সুন্দর একটা কমিউনিকেশন মাধ্যম হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। অ্যাবসোলুটলি আপু। সো আমরা যদি একটু চেষ্টা করি, একটু প্রপার ওয়েতে এফোর্ট দিই, সেটা আরো পসিবল হয়ে ওঠে তাদের সঙ্গে আমরা যাদের সঙ্গে কানেক্টেড থাকতে চাচ্ছি তাদের সঙ্গে কানেক্টেড থাকা।
রাইট। সো আমরা যদি আপু একটু এসবের বাইরে গিয়ে একটু ফ্যামিলি লাইক কথাবার্তা বলি, যেমন আপনার ছোটবেলায় হচ্ছে আপু অনেকেরই এইম থাকে যে আমি বড় হয়ে এটা হতে চাই। কেউ লয়ার হতে চান, কেউ ডক্টর হতে চান। সো আপনার কি স্পেসিফিক কিছু ছিল বা ফ্যামিলির চাওয়া? আপনি কি হতে চাইতেন ছোটবেলা থেকে? আমি অনেক কিছু হতে চাইতাম। তবে একটা চাওয়া আমার খুবই ফিক্সড ছিল দীর্ঘদিন ধরে। আমি ভীষণ রকম চাইতাম। সেটি হলো আমি আর্মিতে যেতে চাইতাম। অনেক কিছুই হতে চাইতাম। পাইলট কখনো আ একটা সময় বলতাম আমি অভিযাত্রী হব। মানে আ যাই হোক আমি পাহাড় চড়বো, হিমালয়ে উঠবো, ট্রেকিং করব। এই ব্যাপারটা সবসময়ই চাওয়া ছিল। তবে একটা ছোটবেলার একটা লম্বা সময় কেটেছে আমার। আমি আর্মি হতে চাই এবং আমরা যেহেতু সরকারি কোয়ার্টারে থাকতাম বাবার চাকরির সুবাদে, সেখানে অন্যান্য বাচ্চা-কাচ্চারা ছিল। ওদের সাথে নিয়ে আমি ওদেরকে পিটি করাতাম। দেন ওদেরকে আমি ট্রেনিং করাতাম। ছোটবেলায় আমার থেকে ছোট যারা। তো ওরা আমাকে ক্যাপ্টেন বলতো, আমাকে দেখলে স্যালুট দিত। আমি ওদেরকে স্যালুট দিতাম। সো এটা একটা লম্বা সময় ধরে আমার এই চাওয়াটা ছিল আর্মিতে যাওয়া। আচ্ছা, এক্সেলেন্ট আপু। আপনার ছোটবেলার এমন কোনো স্মৃতি আছে যেটা অনেক বছর পরে মনে করে হচ্ছে একটা ভালো লাগার অনুভূতি চলে আসে কাজিনস দের উম সঙ্গে বা ছোটবেলার একদম ফ্রেন্ডস দের সঙ্গে? অসংখ্য, এটা আসলে বলে শেষ করা যাবে না। আমার ছোটবেলা খুবই কালারফুল কেটেছে। আমি সবসময় বললাম ভেরি প্রিভিলেজড, ভেরি লাকি যে আমি খুব দুর্দান্ত একটা শৈশব পেয়েছি। এবং আমি বিশ্বাস করি আমার শৈশবটা খুব হেল্প করেছে আমি যে মানুষটা আজকে সেটা হতে। আ আমি একটা স্মল টাউনে ছিলাম, কোয়ার্টার, সরকারি কোয়ার্টার। সেখানে অনেক বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন সবার আদরেই বড় হয়েছি। প্রচুর স্মৃতি আছে খেলার। মানে এমন কোন স্মৃতি নাই যেটা আমি তৈরি করি নাই টু বি অনেস্ট ছোটবেলায়। ইউ টেল মি আস্ক মি এনিথিং যে এটা করেছেন কিনা, এটা করেছেন কিনা, এটা করেছেন কিনা, আই ডিড এভরিথিং। এই যে বাট একটা মজার স্মৃতি যেহেতু এই যে আর্মির কথাটাই বলছিলাম মনে পড়ছিল। একটা সময় আমি ট্রেনিং নিতে এত এক্সট্রিম হয়ে গেছি, আমাদের দোতলা বিল্ডিং ছিল। তো ৩ তলার মানে ছাদ থেকে ওটা তো ৩ তলা হয়। I tried to jump মানে ছাদ থেকে লাফ দিতে চেয়েছি। অ্যাজ পার্ট অফ মাই ট্রেনিং সেশন। কারণ ওই ছোটবেলায় আমার এই বুদ্ধিটা ছিল না যে ছাদ থেকে লাফ দিলে, পড়লে মাধ্যাকর্ষণ শক্তির জন্য আমি চ্যাপ্টা হয়ে যাবো। মারা যেতে পারি। কারণ আমার ধারণা ছিল মানুষ পা পিছলে পড়ে গেলে ব্যথা পায়। কিন্তু আমি যদি দেখে তাকিয়ে নিজে লাফ দেই, কারণ আমি দেয়াল থেকে লাফ দিতাম। আমি একতলা থেকে লাফ দিয়েছি আমার খালার বাসা থেকে। তো আমি ভেবেছি তাহলে আমি আরেকটু উপর থেকে লাফ দিলেও ঠিক থাকবে and it's part of my training. So yeah, এটা মনে পড়ছে ভীষণ। এক্সেলেন্ট আপু। তো আপনার ছোটবেলাটা আসলে অনেক রঙিন ছিল বা আমরা যদি প্রত্যেকটা মানুষের জীবনে বিভিন্ন জানি। ভিন্ন রকমের স্টোরিজ থাকে। তো সেগুলো হচ্ছে আমরা যখন স্মৃতিচারণ করি তখন আমাদের মধ্যে অনেক ভালো লাগা তৈরি হয়। সো আশা করছি আপনারও সেটা হয়েছে। সো আমরা যদি আপু এখন একটি প্রসঙ্গে কথা বলি, সেটা হচ্ছে যে অনেকের ক্ষেত্রেই হয়তোবা তারা একটু ইন্ট্রোভার্ট হওয়ার কারণে তারা অনেক শাইনেস বা অকওয়ার্ডনেস ফিল করেন অনেক জায়গাতে। তারা হয়তোবা ভেবে থাকেন যে পাবলিক স্পিকিং, হোস্টিং বা হচ্ছে যেকোনো প্রফেশনাল কাজ সেগুলো শুধুমাত্র এক্সট্রোভার্ট যারা তারাই প্রপারলি ডিল করতে পারবে। তো সেটা কি ভুল ধারণা? আর যদি ভুল ধারণা হয়ে থাকে সেক্ষেত্রে তারা কিভাবে নিজেদের গ্রুমিং টা করলে তারা তাদের ফিল্ডে শাইন করতে পারবেন? এটা ভীষণ রকম ভুল ধারণা। একেবারেই ভুল ধারণা। আ কিছু ক্ষেত্রে বরং আমি বলব ইন্ট্রোভার্ট হলে তো বেটার। কারণ নেটওয়ার্কিং মানে কিন্তু এটা না যে আপনি শুধু কথা বলবেন। নেটওয়ার্কিং এর অনেক বড় একটা পার্ট আসলে আপনি শুনবেন। সো ইফ ইউ আর বেটার এট লিসনিং ইউ আর ডুইং আ বেটার জব। আর আমিও অ্যাকচুয়ালি ইন্ট্রোভার্টেড। প্রচুর প্রবলেম আমি হতো বুঝতে পারছি। নিজেকে প্রফেশনাল জায়গায় এসে। আমি ছোটবেলায় প্রচুর দুষ্টুমি করেছি, প্রচুর কথা বলতাম। এখনো ক্লোজ সার্কিটে হয়তো অনেক এক্সপ্রেসিভ। বাট ইউজুয়ালি আমি ইন্ট্রোভার্ট। আ প্রফেশনাল জায়গায় আমি অনেক ইন্ট্রোভার্ট। তো অনেকেই আমাকে এটা নিয়ে অনেক কথা বলেছেন। আরো এক্সপ্রেসিভ হতে হবে, এই হতে হবে, সেই হতে হবে। বাট ইট অলওয়েজ ওয়ার্কড ফর মি। আর আমি বলব যে ওই যে যেটা শুরুতেই বলে দিয়েছি। আ নেটওয়ার্কিং বলি, আম যাই বলি না কেন, এখানে বড় ব্যাপারটা হচ্ছে আপনি কতটা শুনতে পারছেন মানুষের সাথে, মানুষের কথা শুনে তার সাথে কানেক্ট করতে পারছেন। আপনি নিজে জাস্ট অনেক কিছু বলে গেলেন, এটা আসলে আপনাকে সাহায্য করবে না। সো এটা খুবই ভুল ধারণা।
অ্যাবসোলিউটলি আপু। আমরা অনেক সময় দেখা যায় যে নিজেদের এক্সপ্রেশন গুলো প্রকাশ করতে গিয়ে হয়তোবা অন্য কেউ কি ফিল করছেন বা কি বোঝাতে চাচ্ছেন সেটা আমরা অনেক সময় শুনে থাকি না। সো আমাদের অবশ্যই লিসেনিং পাওয়ারটা বিল্ড করার প্রয়োজনীয়তা আছে। সো আপু আমরা যদি আরেকটি প্রসঙ্গে কথা বলি, অনেকেরই হয়তোবা নেটওয়ার্কিং বা মানুষের সাথে কানেকশন খুব কম। তারা হয়তোবা অ্যাপ্রোচ করাটাকেই একটু গিল্ট হিসেবে ধরে নেন বা খানিকটা নার্ভাসনেস ফিল করেন। সো হুম। সেক্ষেত্রে যাদের একদমই নেটওয়ার্কিং নেই, সেক্ষেত্রে তারা কিভাবে ৬ মাসে মোটামুটি একটা ভালো রেঞ্জে পারসনস এর সঙ্গে নেটওয়ার্কিং বিল্ড করতে পারবেন? যদি এই সমস্যাটা থাকে, সমস্যাটা না থাকলে ইটস ভেরি ইজি, মানে অ্যাজ ইউজুয়াল থিং সবার যেভাবে করতে হয়। আর যদি সমস্যা থাকে, পারে না, সেক্ষেত্রে আসলে ১ম স্টেপটা হবে নিজের উপর কাজ করা। কারণ এই যে মানুষের সাথে কথা নিজে অ্যাপ্রোচ করে বলাটা, আপনি যদি নেটওয়ার্কিং করতে চান, সেক্ষেত্রে আপনাকে এটা আয়ত্ত করতে হবে। ইউ হ্যাভ টু কাম আউট, ইউ হ্যাভ টু টক টু দ্য পারসন যার সাথে আপনার কথা বলা দরকার আছে বা যে কাজটা আপনার প্রয়োজন। আপনার অনেক কথা বলতে হবে না, অনেক মানুষের সাথে কথা বলতে হবে না। নিজেকে আগে ভালোভাবে জানতে হবে যে আমি কি চাই, কি করতে চাই, কার সাথে কথা বললে আমার এই কাজটা হবে। নিজেকে আগে সেটার জন্য প্রস্তুত করা এবং আপনি যে প্রস্তুত সেটা তো আসলে জানাতে হবে। কারণ একটা জিনিস কি জানেন যে আপনি যা, আপনি যা পারেন, আপনি যদি সেটা এক্সপ্রেস করতে না পারেন বা না করেন, সেই জিনিসটা সবসময় ইনভিজিবল থেকে যাবে। সো ডাজন্ট ম্যাটার আপনি আসলে কতটা ভালো পারেন, সেটা আপনি যদি এক্সপ্রেস না করেন, এটা সবসময় ইনভিজিবল থাকবে। অ্যাবসোলিউটলি আপু। সেক্ষেত্রে ডেফিনিটলি কেউ যদি সেখানে প্রবলেম ফেস করছেন বা তার মনে হচ্ছে এখানে একটা ব্যারিয়ার আছে, তার নিজের উপর আগে কাজ করে সেটাকে সর্ট আউট করে তারপর তার ফার্দার স্টেপস নিতে হবে। সো আই হোপ আমাদের বুঝা অডিয়েন্স একদমই, যে স্কিলটা বিল্ড করা, যে কাজটা আমি করতে চাই সেটার উপরে কাজ করা। স্কিল বিল্ড আপ এর পাশাপাশি কার সাথে কথা বললে কোন জায়গায় আমার কোন জায়গার সাথে আমার স্কিলটা সামঞ্জস্যপূর্ণ, সেই জায়গার সাথে একটু কানেক্টেড থাকা। একটু, একটু করে আগাতে হয়। এই জায়গায় সবচাইতে সাহায্য যেটা করবে বেশি সেটি হলো কনসিস্টেন্সি, অধ্যবসায়। এটার কোনো বিকল্প হয় না। যেকোনো কাজে আপনাকে লেগে থাকতে হবে। একদম ছোট থেকে ১ম এ মনে হতে পারে এটা কিছুই না। কিন্তু আপনি যদি সেটা করে যেতে থাকেন, জাস্ট সাথে থাকেন। একদম লাউড কিছু করে ফেলতে হবে তা না। জাস্ট সাথে থাকেন এবং কনসিস্টেন্ট থাকেন। কোনো না কোনো একটা জায়গায় গিয়ে সেটি আপনার কাজে লাগবেই। জাস্ট মেক সিউর যে সেটা আপনার ক্যারেক্টারিস্টিকস এর সাথে অ্যালাইনড। অ্যাবসোলিউটলি আপু। খুব দারুণ একটি অ্যাডভাইস দিয়েছেন। আমাদের অবশ্যই যেকোনো কাজে লেগে থাকতে হবে এবং অবভিয়াসলি সিস্টেম ফলো করতে হবে। সেক্ষেত্রে সফলতা, ব্যর্থতা তো লাইফেরই একটি পার্ট, সেটা আসবে ইনশাআল্লাহ। সো আমরা যদি আপু একটু মেন্টাল হেলথ নিয়ে কথা বলি, হয়তোবা এখন খানিকটা মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস বেড়েছে, বাট স্টিল মেন্টাল হেলথ স্টিগমাটা এখনো আমাদের সমাজে প্রচলিত বা দেখা যাচ্ছে যে অনেকে যারা কথাই বলছেন মেন্টাল হেলথ নিয়ে, তাদের মধ্যেও অনেকে যারা দেখছেন যে কেউ হেল্প সিক করতে যাচ্ছে, সেক্ষেত্রে তাদের টিপিক্যাল থটটা যেটা যে কেন হেল্প সিক করছে, তার কি কোনো মানসিক সমস্যা আছে, তিনি কি পাগল? এই টিপিক্যাল থটস গুলো এখনো প্রচলিত। বাট আমাদের এত ওয়ার্কলোড যাচ্ছে, প্রেশার যাচ্ছে, অনেক ধরনের চিন্তা আসছে, সিচুয়েশন, ফ্যামিলি লাইফ সবকিছুর একটা ব্যালেন্সিং এ দেখা যায় মানুষ অনেক স্ট্রেসফুল হয়ে যাচ্ছে। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা অ্যাজ ফ্রেন্ডস, অ্যাজ ফ্যামিলি মেম্বার সেই সাপোর্টটা প্রোভাইড করতে পারছি না। সেক্ষেত্রে আপনি পুরো সব স্তরের মানুষদের জন্য যদি কিছু স্টেটমেন্টস রাখতেন। সুন্দর পয়েন্টে কথা বলেছেন। মেন্টাল হেলথ আ সবসময় এই জিনিসটা মাথায় রেখেই কাজ করা উচিত। শুধু নিজের জন্য না, প্রত্যেকের জন্য। এবং ইউ আর রাইট, মেন্টাল হেলথ নিয়ে আমাদের অনেক ধরনের দ্বিধা কাজ করে। এবং আগে যেমন আপনি যেটা বললেন যে পাগল বা এই ধরনের চিন্তা করে, এটা যেমন ছিল, আমি বরং বলব এখন তো এটা আরো বেশি হয়। কেউ যদি আ নিজে যায় সাইকোলজিস্ট বা প্রফেশনাল কারো সাথে কথা বলতে, কাউন্সেলিং এর জন্য, কিংবা কাউকে অ্যাডভাইস করে, সাজেস্ট করে যাওয়ার জন্য, সেখানে বরং অনেকে আবার বলে যে, "হেহ, ঢং। কি এমন হয়েছে? এরকম প্রবলেম তো থাকবে। ডিপ্রেশন আবার কি? এসব হচ্ছে সব ন্যাকামি।" মানে এই ধরনের কমেন্টও কিন্তু আসে। তো আমি বলব যে হা এখানে জাস্ট প্রত্যেকের সচেতন হওয়াটা জরুরি। মেন্টাল হেলথ যে একটা আসলেই ইস্যু, আমাদের শারীরিক হেলথ এবং মেন্টাল হেলথ দুটো যে মানে ইন্ডিভিজুয়ালি
আলাদাভাবে ইম্পর্টেন্ট। শরীর ভালো থাকলে যেমন মেন্টালি আমরা ভালো থাকি, আবার মেন্টালি ভালো থাকলে সেটা কিন্তু আমাদেরকে শারীরিকভাবে ভালো রাখে। এই জিনিসটা অনেকেই এখনো জানে না যে মেন্টালি আপনি যখন স্ট্রেস থাকবেন, মেন্টাল হেলথ যখন আপনার ঠিক থাকবে না, খারাপ থাকবে, সেটা কিন্তু ডিরেক্টলি আপনাকে ফিজিক্যালি ইফেক্ট করে। আমাদের অনেক ফিজিক্যাল কন্ডিশন তৈরি হয় আমাদের মেন্টাল কন্ডিশন থেকেও। মানে আপনি যখন স্ট্রেসড, আপনি যখন আমাদের সব ফিলিংই তো আসলে মানে আপনি সায়েন্টিফিক্যালি কথা বললে ইটস কেমিক্যাল রিঅ্যাকশন। আপনি যখন দুঃখ বোধ করছেন সেখানে এক ধরনের হরমোনাল বা কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে বডিতে। আপনি যখন খুব সুখ অনুভব করছেন সেটাও এক ধরনের কেমিক্যাল আপস এন্ড ডাউনস হচ্ছে। আপনি যখন খুব এক্সাইটেড সেটি এক ধরনের চেঞ্জ হচ্ছে। আপনি যখন প্রেমে পড়ছেন সেটি এক ধরনের হরমোনাল চেঞ্জ আপনার ভেতরে হচ্ছে, কিন্তু ইটস কেমিক্যাল রিঅ্যাকশন। সো আপনি যখন খুব দুঃখ পাচ্ছেন সেটাও কিন্তু আপনার বডির ভেতরে কাজ করছে। সো আপনার বডির ভেতরে যখন কেমিক্যাল ওঠানামা করছে এবং ওয়েন ইটস স্ট্রেস, ওয়েন ইটস স্যাডনেস, সেটি কিন্তু আপনাকে শারীরিকভাবে ক্ষতি করছে। সো শরীরের যত্নের কথা চিন্তা করে হলেও মানসিক যত্নটা নেওয়া অত্যন্ত জরুরি। এবং আমরা জাস্ট মনে করি অনেক বড় কিছু হয়ে গেলেই শুধুমাত্র মানসিক ব্যাপার নিয়ে চিন্তা করতে হয়। অ্যাকচুয়ালি এখনকার সময়ে এসে আমাদের প্রত্যেকের মানসিক ভাবে যত্নবান হওয়া উচিত, নিজেদের জন্য এবং আশেপাশের মানুষের জন্য। প্রত্যেকটা ওয়ার্ক প্লেস, যারা ওয়ার্কিং ওমেন, ম্যান, সবার জন্য এখনকার যে ইকোনমিক্যাল কন্ডিশন, সেই ক্ষেত্রে একজন ছেলে মানুষ কিভাবে সেটা ব্যালেন্স করছে নিজের কাজ, এবং স্পেশালি যারা ঢাকায় কাজ করছে, যানজট এবং প্রতিদিন যান হাতে নিয়ে বের হওয়া, ফ্যামিলি সবকিছু মেনটেন করা, একজন ছেলে মানুষ কিভাবে সেটা করছে, তার মেন্টাল হেলথ ঠিক আছে কিনা, এই জিনিসটা কিন্তু অনেক সময় আমরা ইগনোর করে যাই। ছেলে মানুষ বলেই মনে করি সবই তার দায়িত্ব। আবার অন্যদিকে মেয়েদের ক্ষেত্রে ধরলে দেখেন যে এখন ওয়ার্কিং উমেন অনেক বেড়েছে। ইটস ভেরি গুড, আলহামদুলিল্লাহ, যে মানুষ মেয়েদের জব করা বা মেয়েরা কাজ করছে, এই জায়গাটায় পরিবারের সাপোর্ট, বিয়ের পরের ফ্যামিলির সাপোর্টও আসছে। কিন্তু এই জিনিসটা এখনো কিন্তু আমাদের এমনই রয়ে গেছে যে ঘরের কাজটাও মেয়েকেই করতে হবে। একটা মেয়ে কিন্তু বাইরে সেম জব একটা ছেলের মতো করে এসে আবার বাসায় এসেও কিন্তু সব কাজ, সব ক্ষেত্রে বলছি না, এক্সেপশনাল আছে, বাট এখনো এটা ট্রুথ। বেশিরভাগ ক্ষেত্রে এমন হয় যে যাওয়ার সময় ঘরে রান্না বান্না মেয়েটাকে করতে হচ্ছে, জবও করতে হচ্ছে, এসেও রান্না বান্না করতে হচ্ছে, বাচ্চা সামলাতে হচ্ছে। সো আসলে ইটস বিং টু মাচ। একটা অফিসেও তাকে কি ধরনের, ওয়ার্ক প্লেসেও তাকে কি ধরনের মেন্টাল কন্ডিশনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে সেটাও আমরা জানি না। সো মেন্টাল হেলথ নিয়ে প্রত্যেকের কনসিয়াস হওয়াটা জরুরি। সেটা পরিবার থেকে, পরিবারের প্রত্যেক সদস্যদের মেন্টাল হেলথ ঠিক আছে কিনা একটু চেক করা, একটু কথা বলা, একসাথে খেতে বসা, একসাথে খেতে বসে একটু কথা বলা, একটু জানার চেষ্টা করা কে কি করছে। বড় হয়ে গেলে যার যার লাইফ, যে যার মতো জব করছে, স্কুল কলেজ, আমরা অনেক কিছুই আসলে জানতে পারি না। তো একটা সময় অ্যাটলিস্ট সবাই মিলে বসে একটু জানার চেষ্টা করা ঠিকঠাক আছে কিনা, আমাদের ওয়ার্ক প্লেসে আমাদের আশেপাশে যারা কাজ করছেন তারা কি আসলে ঠিক আছেন কিনা। ওয়ার্ক প্লেস টক্সিসিটি এটা কিন্তু খুবই রিয়েল এবং এটা কিন্তু প্রচুর আছে আমাদের চারপাশে। সো এই জিনিসটা নিয়েও ম্যানেজমেন্ট থেকে কাজ করা, বন্ধু বান্ধব সেই জায়গাটা তো আছেই। সো ইয়েস, আমার কাছে মনে হয় যে আমরা মেন্টাল হেলথের জায়গায় অনেক পিছিয়ে আছি এখন, এবং এটা নিয়ে অনেক কাজ করার আছে। আমরা নিজেরাও নিজেদের মেন্টাল হেলথ নিয়ে কাজ করি না, যে একটা কাজ টানা করে যাওয়ার পর যে একটা সময় নিজেকে একটু গ্যাপ দিতে হয়, একটু নিজের মি টাইম পেতে হয়, একটু যে আমরা ফোন স্ক্রল করছি, অনেক নেগেটিভ নিউজ দেখছি, একটা সময় যে সেটা থেকেও বিরতি নিতে হয়, আমরা নিজেরা অনেক সময় জানি না। সো নিজের অজান্তে কিন্তু আমরা নিজেরা নিজেদের মেন্টাল হেলথের ক্ষতি করছি। অ্যাবসলিউটলি আপু, খুব দারুণভাবে আপনি পুরো বিষয়টা সম্পর্কে বিস্তরভাবে বলেছেন। আমাদের শারীরিক সুস্থতার কথা মাথায় রেখে হলেও মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা প্রয়োজন। এবং আমরা অবশ্যই অনেক সময় দেখা যাচ্ছে অনেকে ক্যারিয়ার ওরিয়েন্টেড এতটাই হয়ে যান যে তারা প্রতিটি কাজ করছেন কিন্তু সেখানে ব্রেক নেওয়া যে প্রয়োজন, বা তার নিজের মেন্টাল হ্যাপিনেসের জন্য, মেন্টাল সুস্থতার জন্য হচ্ছে মেডিটেশন করা, এক্সারসাইজ করা, বা হচ্ছে ছোটখাটো সিম্পল কাজ করা। এক্স্যাক্টলি আপু, সেই আমি কাজগুলোতেই একটা হচ্ছে কাজ করছি,
যেমন আমি নিজে ট্যুর করতে পছন্দ করি। সো ওয়ান্স ইন আ হোয়াইল আমি ট্যুরে যাই। সেটা আমাকে আমার এক ধরনের মেডিটেশনই বলতে পারেন, এবং আমি যখন ট্যুরে যাই আমি ফোন থেকে অনেকটাই দূরে থাকি বেশিরভাগ সময়। সো আমি একদম নেচারের মধ্যে গিয়ে একদম নিজের মতো সময় কাটাই। এর মধ্যে আমি কিছু এমন হয়েছে যে আমি মেডিটেশনে গিয়েছি, ইয়োগা রিট্রিট এরকম গিয়েছি। সো ১ম বারের মতো আমি হোপফুলি মে মাসে আমরা শুধুমাত্র ওয়ার্কিং ওমেনদের জন্য একটা ট্যুর করছি, যেখানে মেডিটেশন, ইয়োগা এই ব্যাপারগুলো রাখছি, যে তারা একটা ট্যুরে গিয়ে ঘোরাঘুরির পাশাপাশি একটু মেডিটেটিভ সেশন নিয়ে আসবে টু টেক কেয়ার অফ দেয়ার মেন্টাল হেলথ। খুবই দারুণ আপু, এটা খুবই ভালো একটি উদ্যোগ, এবং আমাদের হচ্ছে এরকম উদ্যোগের মাধ্যমে আমাদের মন ভালো থাকলে কাজের ফ্লো হচ্ছে বেড়ে যাবে। বিকজ যখন আমরা সেই স্পিরিটটা হচ্ছে ভেতর থেকে পাচ্ছি, তখনই আমাদের কাজের হচ্ছে অ্যাওয়ারনেস বলি বা হচ্ছে কাজের প্রতি ডেডিকেশনটা আরো বিস্তরভাবে বেড়ে যায়। সো এটা এক্সিলেন্ট একটি টপিক ছিল, এবং আপনার অ্যান্সারও খুবই দারুণ ছিল। সো আমরা সেটার সঙ্গে রিলেভেন্ট একটি বিষয় যদি বলি আপু, ট্রাভেলিং তো অবশ্যই আমাদের কাজের ব্রেকে বা মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য গুরুত্বপূর্ণ, বা সেটা ফ্যামিলির সঙ্গে সময় দেয়া বা যে কোনো কাজের জন্য ট্রাভেলিংটা খুবই নিডেড প্রত্যেকের জন্য। সেটা একদিনের হতে পারে বা সেটা এক সপ্তাহ এক মাসেরও হতে পারে। সো আপনি এখন পর্যন্ত আপু কোথায় কোথায় ট্রাভেল করেছেন, এবং সেখান থেকে সেই কালচার থেকে পাওয়া শিক্ষাটা যদি আপনি আমাদের সঙ্গে শেয়ার করতেন। আহ আম আলহামদুলিল্লাহ অনেক ট্রাভেল করা হয়েছে, আবার এখনো অনেক বাকি আছে। আম দেশ থেকে শুরু করলে দেশেই ১ম তো শুরু করেছি ঘোরাঘুরি। দেশে অনেক জায়গায় যাওয়া হয়েছে। মোটামুটি সব জায়গায় যাওয়া হয়েছে। কক্সবাজার, বান্দরবান, সিলেট, সব জায়গায়, খাগড়াছড়ি, রাঙামাটি। আর দেশের বাইরে বললে শুরু করেছিলাম ইন্ডিয়া থেকেই। তারপর তারপর গিয়েছিলাম সিঙ্গাপুর, মালয়েশিয়া, তারপর থাইল্যান্ড, তারপর গিয়েছিলাম ইউএসএ, তারপর দুবাই, দেন নেপাল, ফিলিপিন্স, ভিয়েতনাম, কানাডা, ক্যাম্বোডিয়া। এই তো মনে হয় সবগুলোই বলেছি। আমি জানি না ১-২টা বাদ পড়তে পারে। এই তো অনেক জায়গায় ঘুরতে গিয়েছি। আর আমার কাছে ঘোরাঘুরির যে ব্যাপারটা ভালো লাগে সেটা হলো আমি শুধুমাত্র জায়গা এক্সপ্লোর করি না। আমি সবসময় বলি I explore culture, people and place. জায়গা, মানুষ এবং সেই জায়গার যে সংস্কৃতি। আমার খুব ভালো লাগে একেকটা জায়গার একেকটা সংস্কৃতি দেখতে, এবং পাহাড় আমাকে সবসময় ভীষণ রকম টানে। আ আমি যদি বলি পাহাড়ের মানুষদের জীবন দেখে আমি খুব অনুপ্রাণিত হই। তারা এত পরিশ্রম করে অ্যান্ড তারপরেও তারা এত সুখী। তারা কিন্তু পাহাড়ি মানুষ কিন্তু অনেক পরিশ্রম করে, এবং শারীরিক পরিশ্রম যদি বলি, এবং খুব আরো ভালো লাগে যে তারা খুব ফ্রেশ খাবার-দাবার খেতে পারে। এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে পাহাড়ের। সো পাহাড়ি মানুষদের জীবনটা আমার এজন্য ভালো লাগে, যদিও অনেক কষ্টের। তারা অনেক পরিশ্রম করে, শারীরিক পরিশ্রম করে, এবং একদম পাহাড়ের জুমে চাষ করা খাবার, যেটার মধ্যে কোনো কেমিক্যাল নেই, কোনো খারাপ কিছু নেই। সেই ফ্রেশ খাবারগুলো তারা খেতে পারে। ফ্রুটস, সবজি সবকিছু। এবং এইজন্য কিন্তু তারা হেলথি থাকে। সো পাহাড়ের সবকিছুই আমার ভালো লাগে। একেকটা জায়গার মানুষ একেক রকম। অনেক জায়গায় এরকম গিয়েছি যেখানে আম টুরিস্ট দেখলেই খুবই আপ্যায়ন করেছে। ফিলিপিন্সে আমার খুব ভালো লেগেছে। ফিলিপিন্সের মানুষ অনেক ফ্রেন্ডলি, অনেক হেল্পফুল। ক্যাম্বোডিয়ায় আমার খুব ভালো লেগেছিল। প্রত্যেকটা জায়গায় আমার কখনো ট্যুর করতে গিয়ে কোনো জায়গায় খারাপ এক্সপেরিয়েন্স হয় নাই এখন পর্যন্ত। সো ইয়া প্রত্যেকটা জায়গায় গিয়েই নতুন কিছুই মনে হয় দেখি আর শিখি। শিখি নিজের অজান্তে। একদম শেখার জন্য কিছু তাকিয়ে থাকি না। আমি জাস্ট নিতে থাকি। আমি জাস্ট অ্যাবজর্ভ করতে থাকি। I try to be present যেখানে যাই। I try. এক্সেলেন্ট আপু। অবশ্যই হচ্ছে আমরা যখন ট্রাভেল করছি সেই জায়গাতে যত মানুষ আছে তাদেরকে অবজার্ভ করা, এবং হচ্ছে সেখানকার কালচারাল বিভিন্ন ফুড থেকে শুরু করে তাদের পুরো কালচার অ্যাম্বিয়েন্স সবকিছু এক্সপ্লোর করার মাধ্যমেই কিন্তু সেটাও কাইন্ড অফ মেডিটেশনের মতো কাজ করে। সো আপু আমরা যদি আসলে আরেক
এটার সঙ্গে রিলেভেন্ট আরেকটি বিষয়ে কথা বলি যে আমরা যখন হচ্ছে এরকম ট্রাভেল করছি, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের কাজের জন্য একটি নির্ধারিত ব্রেক প্রয়োজন হয়। আমাদের হয়তোবা কাজের প্রতি সেই আগ্রহটা আমরা পাচ্ছি না, কিংবা আমাদের সেই মানসিক অবস্থাও নেই, অথবা আমরা হয়তোবা সবকিছুই ঠিক আছে কিন্তু আমরা হচ্ছে জাস্ট মন বসাতে পারছি না। সেক্ষেত্রে আমরা ব্রেক নিতে চাইলেও আমাদের সারাউন্ডিংস আমাদেরকে সবসময় সেটা অ্যালাউ করছে না। সেটা আমাদের ইউনিভার্সিটিতে টিচার্স থেকে শুরু করে ফ্যামিলি মেম্বার্সরাও হতে পারেন যে তারা ব্রেক নেওয়া জিনিসটাকে পছন্দ করছেন না। সো সেক্ষেত্রে মাইন্ডসেটটাকে কিভাবে চেঞ্জ করার দরকার আছে, এবং যিনি হচ্ছে আসলে এটা বিয়ার করতে পারছেন না তার কিভাবে চিন্তা করা উচিত বলে আপনি মনে করেন? সবার আগে নিজেকে প্রায়োরিটি দিতে হবে। সবার আগে নিজেকে প্রায়োরিটি দেওয়াটা শিখতে হবে। এটা এটা সবার আগে আয়ত্ত করতে হবে। আশেপাশের মানুষ কি বলল, কেন বলল, ব্রেক নেওয়াটা কেন পছন্দ করছে না, দ্যাটস আপ টু দেম। কিন্তু আমি যদি জানি আমার ব্রেক প্রয়োজন, আমি যদি জানি আমি আমার ব্রেকটা এফোর্ড করতে পারবো, দেন আই শুড টেক ইট। ইটস মাই লাইফ। এখানে আসলে অন্য কারো সে থাকার কথা না। সে থাকতেই পারে, বলতেই পারে, বি পোলাইট, বুঝিয়ে বলুন। বাট ইউ হ্যাভ টু লিভ ইউর ওন লাইফ। নিজের জীবনটা নিজেকে বাঁচতে হবে। আরেকজনের কথায় জীবন আসলে চালানো যাবে না। আমার একটা খুব প্রিয় মুভি হচ্ছে মি বিফোর ইউ। যদিও রোমান্টিক সিনেমা, বাট এটা খুব দারুণ একটা মেসেজ আছে। সেটি হলো যেটা নামেই বোঝা যায় যে মি বিফোর ইউ, পুট ইউর সেলফ ফার্স্ট। নিজেকে সবার আগে ভালোবাসতে হবে, নিজেকে সবার আগে রাখতে হবে। নিজেকে যদি আপনি যদি নিজেকে ঠিকঠাক তৈরি করতে পারেন, নিজেকে প্রপার জায়গায় নিয়ে যেতে পারেন, শুধুমাত্র তখন আপনি অন্যের জন্য করতে পারবেন। আপনি নিজে ভুল জায়গায় থেকে কখনো অন্যকে ঠিক জায়গায় নিয়ে যেতে পারবেন না। সো নিজের হেলথ, নিজের মেন্টাল হেলথ, নিজের কাজ, নিজের আমি এটাকে ঠিক রাখতে হবে। এক্সেলেন্ট আপু, আমরা হচ্ছে একটু ভিন্ন প্রসঙ্গে আজকে কথা বলছি এবং খুব দারুণভাবে আপনি অ্যান্সার্স গুলো দিচ্ছেন, বিকজ আপনার ফ্যান ফলোয়িং যারা আছেন তারা হয়তো আপনাকে অন্যভাবে ডিসকভার করেছে। আজকে হয়তো বা খুবই সিগনিফিক্যান্ট লাইফের সঙ্গে রিলেভেন্ট ফিলোসফি নিয়ে তারা আপনাকে জানতে পারছেন। সো আমরা এটার সঙ্গে যদি আপু খুবই রিলিভেন্ট এবং রিলায়েবল একটা বিষয় নিয়ে কথা বলি, যে হার্টব্রেক যে বিষয়টা, সেটা যে কোনো রিলেশনশিপ থেকে হতে পারে, সেটা লাভ রিলেশনশিপ কিংবা ফ্রেন্ডশিপ কিংবা আমাদের ফ্যামিলিতে অনেক ধরনের রিলেশনশিপস এর প্রেজেন্স থাকে, তাদের সঙ্গেও সম্পর্কের বিচ্যুতি হতে পারে। সেটা ইমোশনালি সেনসিটিভ যারা, তাদের ক্ষেত্রে এটা খুবই ইফেক্টিভ। তারা ছেলে মেয়ে প্রত্যেকের ক্ষেত্রেই তারা হয়তোবা সেটা প্রপারলি বিয়ার করতে পারছে না এবং সেটার কারণে অনেক সাফার করছেন, অনেক মেন্টালি সাফার করার কারণে কাজেও মন বসাতে পারছেন না। সো হার্টব্রেক থেকে উত্তরণের জন্য আপনার অ্যাডভাইস বা আপনার সাজেশনস, বা আপনি কখনো যদি এটা ফেস করে থাকেন, আপনি কোন ধরনের ফিলোসফি বা হচ্ছে স্ট্র্যাটেজিস মেনটেন করেছেন? আম এটা একটু ডিফিকাল্ট টু অ্যান্সার। অফ কোর্স আমি ফেস করেছি। একবার নয়, অনেকবারই ফেস করেছি। এটা প্রত্যেকটা মানুষের জন্য আলাদা। একেকজন মানুষের হিলিং প্রসেসটা একরকম হয়, ভিন্ন রকম হয়। ভিন্ন, ভিন্ন মানুষের অনুভব করার ব্যাপারটা ভিন্ন রকম হয়, এক্সপ্রেস করার ব্যাপারটা ভিন্ন রকম হয় এবং হিলিং প্রসেসটাও ভিন্ন রকম হয়। তবে একটা জায়গা কমন, সেটা হচ্ছে সময়। সময় দেওয়াটা। এটাই সবচাইতে ডিফিকাল্ট। আপনার ঠিক যেই মুহূর্তে হার্ট ব্রেক হলো, সেটা যে কারণেই হোক হতে পারে, যেকোনো কারণেই হতে পারে। ঠিক ওই মুহূর্তে জিনিসটা খুবই ডিফিকাল্ট এবং আজকে জিনিসটা খুব কঠিন, কালকে কঠিন, পরশু কঠিন, এরকম ১ মাস অব্দিও খুব কঠিন থাকে। একেকটা হার্ট ব্রেকের জন্য একেক রকম হয়, একেকজন মানুষের জন্য একেক রকম হয়। তো যার নেয়ার ক্ষমতা যতটুকু, সেইটুকু সময় মানে হয়তো কারোর জন্য সময়টা ১ সপ্তাহ, হয়তো কারোর জন্য সময়টা ১ মাস, হয়তো কারোর জন্য সময়টা ৬ মাস একই রকম অনুভব করার। তবে একটা না একটা সময় গিয়ে এটা ফেইড হবেই। এটা কখনো চলে যায় না। কিন্তু আপনি সেটাকে অ্যাডাপ্ট করতে পারবেন, সেটাকে অ্যাকসেপ্ট করতে পারবেন। আমরা কেন কষ্ট পাই? আমরা মেনে নিতে পারি না। আমরা কখন একদমই মানে শেষ হয়ে যাই। আমি এটা মেনে নিতে পারছি না। I cannot accept it. সো যখনই acceptance-টা আসে যে না এটা হয়েছে, এটা হয়ে গেছে, it's not fair but it's life and I have to accept it. acceptance-টা যখন আসে তখনই মানুষ সেটাকে নিয়ে বাঁচতে শিখে যায়। সেটা তার মধ্যে থাকে। তো ওই acceptance-টা একেকজনের একেকটা সময় লাগে আসতে। ওই সময় পর্যন্ত নিজেকে ঠিক রাখাটা হলো চ্যালেঞ্জ, সেটা হলো কঠিন। সেইজন্য হয়তো আ আমি যেটা করেছি আমি সেটা বলতে পারি। সেটা হচ্ছে আমি জানি যে আ আমার আরো অনেক কিছু আছে। আমার
আর কি বেটার আছে, অন্য ফ্যামিলি মেম্বার আর কি আছে, জীবনে আর কি আছে। তো আমি জানি যে এই জিনিসটার জন্য আই হ্যাভ টু বি দেয়ার, এবং আমি জানি যে এটা এক সময় গিয়ে ঠিক হবে। সো আমি জানি যে এইটুকু কষ্ট এখন হবে, এটা আমাকে নিতে হবে। এই যে নিজের আমার অ্যাকসেপ্টেন্সটা যে ভেতরে, মানে আমি পুরোপুরি জিনিসটা অ্যাকসেপ্ট করতে পারিনি, বাট আমার ব্যাক অফ দ্য মাইন্ড আমার ওই অ্যাকসেপ্টেন্সটা আছে যে আমি এটা অ্যাকসেপ্ট করতে পারবো, বাট আই নিড টাইম। সেকেন্ড থিং হলো নিজেকে আবার ফিল করতে দেয়া। অনেকেই একটা জিনিস যেটা ভুল করে, সেটা হচ্ছে হার্ট ব্রেক যে কারণেই হোক, সেটা ভুলে থাকার জন্য অন্য কিছুতে নিজেকে ইনভলভ করা, সেটা এই মাত্রায় করা যে আপনাকে সেটা খারাপ দিকে ঠেলে দিবে। এটা কিন্তু ভীষণ রকম সম্ভব। আহ, এটা খুবই সেন্সিটিভ। যেমন আপনাকে ভালো থাকার জন্য মাইন্ডকে ডাইভার্ট করতে হবে, কম্পার্টমেন্টালাইজিংটা শিখতে হবে, যে এটা হচ্ছে আমার খারাপ সময়টা যাচ্ছে, তারপর আমাকে এই কাজটা করতে হবে, ওইটুকুর জন্য আমি প্রেজেন্ট থাকা। কম্পার্টমেন্টালাইজিংটা যদি শেখা যায়, জীবনে এই জিনিসগুলো অনেক সহজ হয়ে যায়, বাস্তবতাগুলো মেনে নেওয়া। আবার একই সাথে এইটুকু নিজেকে কন্ট্রোল করা যে এই খারাপ সময়টা যাচ্ছে বলে আমি অন্য খারাপ কিছুর মধ্যে থেকে এটাকে ভুলে থাকার চেষ্টা করা, এটা খুবই খুবই ক্ষতিকর। সো এটা আমি কখনোই করিনি। আমার মনে হয় যে এই জিনিসটা যদি নিজেকে একটু টেক কেয়ার করা যায় এবং নিজেকে ফিল করার জন্য অ্যালাউ করা হয়, নো ম্যাটার হোয়াট, যে আমার এই কষ্টটা হচ্ছে, কষ্টটা ফিল করারও প্রয়োজন আছে। আপনি যদি ডে ওয়ান থেকে ফিল না করে এটাকে জাস্ট অন্য কিছু করে এটাকে করে রাখেন, দমিয়ে রাখেন, এটা কিন্তু ভেতরে ভেতরে ভয়াবহ ভাবে আপনার ক্ষতি করবে, এবং মেন্টাল হেলথটা কিন্তু খারাপ হয় অনেক ক্ষেত্রে এই জায়গা থেকে। আমাদের অনেক আহ অনেক ধরনের কিছু ভেতরে আমরা চাপিয়ে রাখি অনেক সময়, সেটা আমাদেরকে অন্যভাবে এফেক্ট করে। সো ফিল করাটাও খুব ইম্পর্টেন্ট। কষ্ট হবেই। আহ, আমি আমি একজন সাইকোলজিস্টের সাথে কথা বলেছিলাম আমার ইউনিভার্সিটির সময়টাতে, যে আমার একটা যে কোনো ব্যাপার নিয়ে আই ওয়াজ ফিলিং ভেরি স্যাড, এবং তখন এটা হয়েছে যে আমি বুঝতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে এবং আমার এমন ফিল হচ্ছে যে এটা তো হচ্ছে, and আমি ফিজিক্যালি আমি ফিল করছি যে আই এম ফিলিং ব্যাড। তো উনি আমাকে একটা কথাই বলেছিল যে ইউ হ্যাভ টু গিভ টাইম। আপনি চুপচাপ সময় জাস্ট নিজেকে মানে ওয়ান ডে অ্যাট আ ওয়ান্স, যে আজকের দিনটা কালকের দিনটা একদিন একদিন করে করে নিজেকে সময় দিতে হবে। সময় এটাকে ফেড করে দিবে, এটার কোনো বিকল্প নাই। এবং একই সাথে ইউ হ্যাভ টু ফিল ইট। অ্যাবসলিউটলি আপু, খুব দারুণভাবে বলেছেন। এবং সেটার সঙ্গে যদি আমি একটু রিলেভেন্ট একটি বিষয় বলি, যে আমাদের এরকম সিচুয়েশনে সাইকিয়াট্রিক সাইকোলজিক্যাল হেল্পটাকে খুবই নর্মালাইজ করে ফেলা উচিত। যদি আমার প্রয়োজন আমি মনে করি বা যার প্রয়োজন মনে করছেন, তা ডেফিনেটলি সেটা সিক করা উচিত। বাট অনেক ধরনের চিন্তার আপত্তির কারণেও হয়তো বা অনেকে সেটা সিক করছেন না এবং অনেক বেশি সাফার করছেন, এবং অনেক ধরনের সুইসাইডাল টেন্ডেন্সিও আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনার যদি খুব ওই রকম লেভেলে চলে যায়, সাইকোলজিস্ট এনিবডি ক্যান সিক। আপনার যে খুব প্রবলেম থাকতে হবে তা না, আমাদের প্রত্যেকের একদম যে সবচাইতে ভালো আছে তারও কিছু না কিছুই আছে, সাইকোলজিস্টের কাছে গিয়ে কথা বলাই যায়। তবে আমি যেটা, আবার এটা একদম আমার পার্সোনাল অভিমত, আমার কাছে মনে হয় যে শেয়ার করাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। সাইকোলজিস্টের সাথে আপনি মোস্টলি কি করেন? আপনি কিন্তু আসলে শেয়ার করেন। শেয়ার কেন করেন? সবকিছু। আমরা একটা জিনিস জানি যে আপনার সাইকোলজিস্টকে আপনার সবকিছু বলতে হবে, কিছু লুকোনো যাবে না। এবং আপনি সেটা কেন করতে পারেন? বিকজ সে আপনাকে জাজ করবে না, বিকজ সে মানুষটা প্রফেশনাল। তো আপনার জীবনে যদি এরকম মানুষ থাকে যে আপনাকে জাজ করা ছাড়া আপনার সব কথা শুনবে, এবং এরকম কোনো মানুষ থাকে যাকে আপনি সব কথা বলতে পারবেন, একদম গোপন কথাটাও বলতে পারবেন, যেটা আপনি কাউকে বলতে পারবেন না, সেটা আপনার বন্ধু হতে পারে, সেটা আপনার পার্টনার হতে পারে, সেটা আপনার ফ্যামিলির কেউ হতে পারে, বাবা মা ভাই বোন, বেশিরভাগ ক্ষেত্রে বন্ধুই বেশি হয় এই জিনিসটা। তা আপনার আশেপাশে যদি ওরকম মানুষ থাকে যে আপনাকে জাজ করবে না, আপনি তাদের সাথে শেয়ার করুন। তাহলে আপনার হয়তো প্রফেশনাল সাইকোলজিস্টের কাছে যাবার প্রয়োজনই হবে না। কারণ আমরা অনেক সময় ভেতরে যে কথা চাপিয়ে রাখি সেটাই আমাদেরকে অনেক কষ্ট দেয়। আমরা যখন একটা জিনিস বলে ফেলি, এক্সপ্রেস করে ফেলি, সেটা কিন্তু আমরা বের করে দিই। সেটা আমরা আমি যখন বলি, আমি শুধু আপনার কথা শুনি না, আমি যখন বলি আমি আমি আমার কথাও শুনছি, আমার বডি কিন্তু আমার কথাও শুনছে। সো শেয়ার করাটা অনেক হেল্প করে। আপনি আশেপাশে শেয়ার করার জন্য একটু মানুষ রাখলেই জীবনটা অনেক সহজ হয়ে যাবে, যারা আপনাকে জাজ করবে না। আপনার সাইকোলজিস্টের কাছে অনেক যেতে হবে না।
অ্যাবসলিউটলি আপু, আমাদের ডেফিনেটলি মনের কথা দেখা যায়, অব্যক্ত কথাগুলো আমরা বলে ফেললে অনেক বেশি ক্লিয়ার ফিল হয়। যেমন আমি বাঁধন আপুর একটি ইন্টারভিউ দেখেছিলাম, উনি বলেছিলেন যে উনি হচ্ছে প্রয়োজনে সাইকিয়াট্রিক এবং সাইকোলজিক্যাল হেল্প সিক করেছেন, এবং সেখানে হচ্ছে ওনাকে কখনো কোনো সলিউশন দেওয়া হয়নি, রাদার হুম, ওনাকে যেখানে ফোকাস করা হয়েছে ওনার এক্সাক্টলি। চিন্তাগুলোকে কিভাবে পলিশ করা যায় বা উনি কিভাবে বেটার লাইফস্টাইল লিড করতে পারেন। সো আমাদের হুম, অবশ্যই বেটার লাইফস্টাইলের দিকে সে সময়টাতে ঝুঁকে যাওয়ার প্রয়োজনীয়তা আছে, এবং আমরা পাস্ট ট্রমা থেকে বের করার জন্য সময় দেয়া, মেডিটেশন করা, সব পজিটিভ কাজগুলোকে নিজের লাইফস্টাইল বানিয়ে ফেললেই কিন্তু এটা কিছুটা হলেও সহজ হয়ে যায়। সো দ্যাট ওয়াজ তবে অ্যান আপনার এক্সিলেন্ট। তখনই প্রফেশনাল হেল্পটা অবশ্যই সিক করা উচিত। একটা হলো দুঃখ, কষ্ট, ডিপ্রেশন সেটা একরকম। সেক্ষেত্রে আপনার শেয়ারিং অনেক হেল্প করবে। তবে আপনার যদি অ্যাঙ্গার ইস্যু থাকে, দিস ইজ অ্যান ইস্যু। ইফ ইউ ফিল আপনার অ্যাঙ্গার ইস্যু আছে, আপনার এই ধরনের কিছু ইস্যু আছে যেটা আপনি খুব কনফ্লিক্টেড হয়ে যাচ্ছেন বিভিন্ন সিচুয়েশনে, সেক্ষেত্রে র্যান্ডম মানুষের সাজেশন না নিয়ে, আমি কিন্তু বলেছি যে যারা উইদাউট এনি জাজমেন্ট শুনবে আপনার কথা, দ্যাটস ওয়ান থিং, কিন্তু সাজেশনটা প্রফেশনালের কাছ থেকে নেওয়াটা বেটার, যে আপনি আপনার অ্যাঙ্গারটা কিভাবে ম্যানেজ করবেন, ঠিক কোন জিনিসটা আপনার মানতে হবে, ঠিক কি কি আসে আপনাকে, এসে কিন্তু আপনাকে কিছু কিছু বিহেভিয়ারাল প্যাটার্ন আপনাকে বলবে যে এটা একটু এইভাবে করুন, একটু মেডিটেশন করা আপনার নিজেকেই করতে হবে। তো সাইকোলজিস্টের কাছে যাওয়া মানেটা কিন্তু আসলে এটা, যে ইউ আর টেকিং দ্য ফার্স্ট স্টেপ। সেটা হচ্ছে আপনি মেনে নিচ্ছেন যে ওকে, আমার এই জিনিসটা আছে, এটা মানে কিন্তু আমার অনেক বড় প্রবলেম আছে সেটা না, বাট আমার এই কষ্টটা আছে, এটা অ্যাকসেপ্ট, অনেকে অ্যাকসেপ্ট, আমার কোনো কষ্ট নাই, আমি খুব ভালো আছি, এটা হচ্ছে আমার এই কষ্টটা আছে, সো আমি বলছি, বা আমার এই অ্যাঙ্গার ইস্যুটা আছে, বা আমার এই ধরনের বিহেভিয়ারাল ইস্যুটা আছে, আগে নিজে সেটা মেনে নেওয়া, এটা হলো ফার্স্ট স্টেপ। সো সাইকোলজিস্টের কাছে যাওয়া মানে আপনি অলরেডি এক স্টেপ এগিয়ে গেছেন। তিনি কিন্তু আপনাকে কিছু কিছু জিনিস একটু সাজেস্ট করবেন, আপনাকে গাইড করবেন, করতে হবে আপনাকে। অ্যাবসলিউটলি আপু, খুব দারুণভাবে বিষয়টি সম্পর্কে বর্ণনা করেছেন, এবং আশা করছি আমাদের অডিয়েন্সেসরা মেন্টাল হেলথ বিষয়টাকে ইকুয়ালি প্রায়োরিটাইজ করবে ফিজিক্যাল হেলথের মতো, ইনশাল্লাহ। সো আমরা যদি আপু একটি মজার প্রসঙ্গে কথা বলি, আমাদের লাইফে তো শিক্ষকের অবদান অনেক বেশি। সো আপনার কি এই মুহূর্তে কোনো শিক্ষকের কথা মনে পড়ছে, বা তার দেয়া অ্যাডভাইস যেটা আপনি লাইফে বিভিন্ন সময়ে আপনাকে সেটা স্মরণ করেছেন, বা সেটা আপনার লাইফে অনেক কাজে এসেছে? একদম স্পেসিফিক ওরকম অ্যাডভাইস মনে করতে পারছি না। তবে অনেক শিক্ষকের কথা মনে আসছে। বিশ্বাস করুন, আপনি যখনই শিক্ষক বললেন, আমার একদম থাকে না স্মৃতির পটে এরকম, 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 এরকম করে অনেকগুলো ফেস মনে এসেছে। এন্ড দ্যাট স্টার্টস ফ্রম মাই একদম প্রাইমারি স্কুল থেকে, বাট স্পেশালি হাই স্কুলে আমার আমার শিক্ষকরা আমাকে সবসময় বেশ আদর করতেন। আমার আ আমার যেমন কিছু একদম ছোটবেলায় জ্যোৎস্না ম্যাম, জাহানারা ম্যাম, আমিনা ম্যাম, আ একজন স্যার ছিলেন, আমার খুব প্রিয়, নামটা মনে পড়ছে করে পড়ছে না। পেটে আসছে, মুখে আসছে না। দেন হাই স্কুলে আলী স্যার, তাহের স্যার, পেয়ার স্যার, অনেক স্যারের কথা আমার চেহারাও মনে আসছে। খুব সুন্দর, সুন্দর সময়গুলো আ চোখের সামনে ভাসছে। ইউনিভার্সিটিতে এসে, কলেজে এসে আমার টিচাররা আমাকে আদর করতেন ভীষণ। এবং আমি অনেক দুষ্টু ছিলাম ছোটবেলায়, যেটা বলছিলাম। আমি খুবই ডানপিটে ছিলাম, খুবই দুষ্টু ছিলাম। এবং আমাকে সবসময় ইন্সপায়ার করেছে। মানে আমার দুষ্টুমিটাকে প্রশ্রয় দিয়েছে। আম স্পেসিফিক বললে, আমার একজন টিচার আমাকে একটা অ্যাডভাইস লিখে দিয়েছিল। আমার একটা বুকে এরকম সবার কাছ থেকে অটোগ্রাফের মতো লিখে নিয়েছিলাম। একজনের লেখা আমার খুব ভালো লেগেছিল। সেটি হলো, আ উম আমার এক্সাক্টলি মনে নেই, বাট সামথিং লাইক দিস: নীল স্বপ্ন হোক আকাশ ছাড়িয়ে অনেক দূরে, কিন্তু পাটা থাকুক মাটিতেই। শেষের লাইনটা একদম স্পষ্ট মনে আছে, কিন্তু পাটা থাকুক মাটিতেই। আর স্বপ্ন হোক আকাশ ছাড়িয়ে দূরে, বা ছড়িয়ে যাও আকাশ ছাড়িয়ে দূরে, এরকম কিছু একটা ছিল। বাট আমার কিন্তু শেষের লাইনটাই মনে আছে, কারণ এটাই আমার মনে খুব দাগ কেটেছিল। যখন পড়েছি, পড়তে খুব ভালো আছে, সবাই তো অনেক ভালো ভালো কথাই লিখেছে, অনেক বড় হবে, অনেক কিছু করে। এবং ওটা দেখে আমার মনে হচ্ছিল, সে আমাকে অলওয়েজ যে ভাইবটা দিত, সেটা থেকেই মনে হচ্ছিল যে ইউ উইল গো ফার, অনেক করবে, অনেক দূর ছাড়িয়ে যাবে, আকাশ ছাড়িয়ে অনেক দূর চলে যাবে। এবং আমি ওই কল্পনায় দেখছি আমি অনেক দূর চলে যাচ্ছি। বাট লাস্টের যে লাইনটা, ওটা জাস্ট আমাকে হিট করেছে, যে পাটা থাকুক মাটিতেই। সো আমার খুব ভালো লেগেছিল সেটা। আমার মনে হয় এটা আমি সবসময় ধারণ করার চেষ্টা করেছি।
এবং এই জিনিসটা আমাকে সবসময় মাও মনে করিয়ে দিতেন। সেটা আমি বলব তার কাছ থেকে আমি অনেক শিক্ষা পেয়েছি। অনেক সময় মনে হচ্ছে কিছুদিন পরই এসে দেখে অনেক সময় মনে করিয়ে দিতেন এই জিনিসটা। গ্রাউন্ডেড থাকা, হাম্বল থাকা। অ্যাবসোলিউটলি আপু, খুব দারুণভাবে আপনি বলেছেন এবং ডেফিনিটলি আপনি হাম্বল একজন পারসন। আপনি যেই ফিলোসফিটা বলেছেন যে আমরা যতই লাইফে শাইন করি না কেন, আমাদের রুট বা হচ্ছে আমরা ডাউন টু আর্থ থাকা, এটাই কিন্তু হচ্ছে আমাদের কাছের মানুষদের সঙ্গে আমাদের সম্পর্কটা বা আমাদের লাইফস্টাইলের স্মুথ যে বন্ডিংটা সেটাকে হচ্ছে মেনটেন করতে সাহায্য করবে। সো আমরা যদি আপু এখন আরেকটি প্রসঙ্গে বলি, সেটা নেটওয়ার্কিং রিলেটেড, সেটা কমিউনিকেশন বা প্রফেশনালিজমের ক্ষেত্রে পার্সোনাল ব্র্যান্ডিং এর যে বিষয়টা, সেখানে কোন জিনিসগুলো করা উচিত না বলে আপনি মনে করেন? হয়তোবা কেউ নিজেকে প্রেজেন্ট করছেন কিন্তু অনেক সময়ই হয়তোবা এমন কিছু স্পেসিফিক বিষয়ে ফোকাস করছেন যেটার প্রয়োজনীয়তা নেই। রাদার তাদের অন্য কোনো বিষয় হচ্ছে ফোকাস করার দরকার আছে। সেক্ষেত্রে আপনার সাজেশন কি হবে? আহ আমি বলব একটা জিনিস, সেটা হলো নিজেকে আমি খুব ভ্যালুয়েবল বা আমি খুব ইম্পোর্টেন্ট এটা প্রকাশ করতে না চাওয়া। প্রশ্নটা তো এমনই ছিল না? যে কি এক্সাক্টলি করা আপু। উচিত না। সো আপনি কতটা ইম্পোর্টেন্ট সেটা আপনাকে বলে আসলে বুঝাতে হবে না। এটা আপনি নিজে যদি প্রেজেন্ট থাকেন, আপনি নিজে আপনার মতো থাকেন, আপনিই থাকেন, সেটি একাই কথা বলবে। আপনার আপনার কাজ আপনি কতটা ভ্যালুয়েবল সেটা বলা নয়, সেটা বলতে চাওয়া নয় বারবার যে আমি ভ্যালুয়েবল। আপনার কাজ হলো ভ্যালু এড করা। আপনি না বলে আপনি ভ্যালু এড করতে থাকুন, ইট উইল স্পিক ফর ইয়োরসেলফ। এক্সেলেন্ট আপু, খুব দারুণভাবে বলেছেন যে আমরা কোনো একটা বিষয়ে যখন কথা বলছি, সাবজেক্ট নলেজটা প্রয়োজন বা আমাদের কি ধরনের এক্সপার্টিজ আছে সেটা আমরা প্রেজেন্ট করলে ইটস ফাইন। কিন্তু আমি যখন বলছি যে আমি ভ্যালুয়েবল, সেটা একটু ভিন্ন মত মানে আপনি যে ভিন্ন মত ভ্যালুয়েবল এটা চলে আসে। প্রুভ করার দরকার নেই। ডোন্ট ট্রাই টু প্রুভ ইয়োরসেলফ। জাস্ট বি ইয়োরসেলফ। অ্যাবসোলুটলি আপু, এক্সিলেন্ট। সো এই ফিলোসফিটা আমার মনে হয় যে অনেকেই যদি মেনে চলেন, সেক্ষেত্রে কর্ম লাইফে বা ওয়ার্ক লাইফ বলি, সেখানে হচ্ছে তাদের লাইফ স্প্যানটা অনেক সুন্দরভাবে এগিয়ে যাবে। সো আমরা যদি আপু এখন আরো একটি মজার প্রসঙ্গে কথা বলি। আপনি তো অনেক ধরনের সেশন হোস্টিং করেছেন বা অনেক ধরনের মানুষের সান্নিধ্যে ছিলেন। সো সেক্ষেত্রে আমি যদি কয়েকজনের বিষয়ে বলি, নাসির উদ্দিন খান আছেন, তারপর তাসনিয়া পারিন, সেলিব্রিটিদের কথা যদি বলি, সাদিয়া আয়মান আছেন, তটিনী আপু, অনেকেই আছেন, বাঁধন আপু আছেন। প্রত্যেকের কাছ থেকে, তাদের কাছ থেকে আসলে কোন গুণাবলীটা আপনি মনে করেন যে আপনার থাকলে ভালো হতো বা আপনি এই জিনিসটা পিক করতে চান তাদের কাছ থেকে? আমি আসলে টু বি অনেস্ট এভাবে কখনো ভাবিনি আলাদা করে। আ তবে এটা হয়তো আশেপাশে সবকিছু থেকেই তো শিখি। মানুষ হোক, নেচার হোক, সেটা কোনো সিচুয়েশন এ যদি কারো কোনো কাজটা ভালো লাগে, সেটা মনে হয় যে, "বাহ! এই জিনিসটা বেশ ভালো।" তো অনেক ফ্রেন্ড হয়েছে তার বাসায় বেড়াতে গেলে সে কিভাবে হোস্ট করছে, আমার খুব ভালো লাগে। আমি কিন্তু এটা থেকে অনেক শিখেছি। যে আচ্ছা, ও এভাবে হোস্ট করছে, আচ্ছা এভাবে করছে। আ আমার আশেপাশে সবাই যে কাজটাই করছে তার কাজের ধরনটা, সে কিভাবে শো করছে সেটা আমার দেখে ভালো লাগে। কিছু সময় হয়তো ভালো লাগে জিনিসটা আমি যখন অ্যাপ্রিশিয়েট করি কারো কোনো কাজ, আমি যখন খুব গভীরভাবে দেখি এবং অ্যাপ্রিশিয়েট করি, স্পেসিফিক্যালি মনে করি তার এই জিনিসটা ভালো, এই জিনিসটা ভালো লেগেছে। এটি অটোমেটিক কিন্তু আমার মধ্যে আসে, কাজ করে। যখন আমি সেম সিচুয়েশন এ তখন অটোমেটিক সেটা আমার মধ্যে কাজ করে। এটা শুধু আমার না, এটা সবার ক্ষেত্রে হিউম্যান থিং। তবে স্পেসিফিকলি আচ্ছা আমি ওর মতো এরকম হব, এটা আমার কখনো ওভাবে মনে আসেও না এবং ওভাবে করতেও পারি না। আমি আমি আমার মতোই থাকি। তবে আমি আমিটাকে শেপ সবকিছু মিলেই করে। সো যার যে জিনিসটা ভালো লাগে আমি সেটা সবসময় চেষ্টা করি অ্যাপ্রিশিয়েট করতে। নো ম্যাটার হোয়াট ইট মানে নো ম্যাটার হু দ্যাট পারসন ইজ, তার সাথে আমার কতটুকু পরিচয় আছে বা নেই, তার সাথে সে আমার ব্যাপারে কেমন বা কি। যার যেটা ভালো আমি সবসময় সেটা অ্যাপ্রিশিয়েট করি। অনেস্টলি করি। আমার মধ্যে এই জিনিসটা কাজ করে না যেটা অনেকের মধ্যে কাজ করে, যে যাকে দেখতে পারে না তার কিছুই ভালো লাগে না। এটা আমার মধ্যে কখনোই কাজ করে না। এটা নিয়ে আমার কলেজে, ভার্সিটিতে ফ্রেন্ডরাও আমাকে বলত যে, "টু মাচ পজিটিভিটি ইজ নট গুড।" বাট মানে ওরা আমাকে বকা দিত যে, "এত পজিটিভ হতে হবে না।" বাট I am a positive person. যার যেটা ভালো আমি সেটা বলতে পারি।
এক্সেলেন্ট আপু। অবশ্যই নিজের একটা সেলফ আইডেন্টিটি ক্রিয়েট করা, দ্যাটস ওয়ান্ডারফুল। এট দ্য সেম টাইম প্রত্যেকটা মানুষের কাছ থেকে হচ্ছে গুড সাইড পিক করে নেওয়া, সেটাও আমাদের লাইফে গুরুত্বপূর্ণ। এবং এটার সঙ্গে রিলেভেন্ট একটি বিষয় আমার মনে হচ্ছে যে অনেকের মধ্যেই হয়তো বা এই ফিলোসফিটা আছে যে কারো কাছ থেকে শিখতে গেলে ছোট হয়ে যাবে, বা দেখা যাচ্ছে কোনো কলিগ কোনো ফ্রেন্ডের কাছ থেকে এই জিনিসটা বুঝতে পারছে না বা এই জিনিসটা ভালো লেগেছে অ্যাপ্রিসিয়েট করছে না, বা হচ্ছে কোনো একটা জিনিস শিখেছে সেটার অ্যাপ্রিসিয়েশন বা হচ্ছে কোনো যে কোনো ধরনের দ্বন্দ্ব তাদের মধ্যে প্রেজেন্ট আছে। সো অবশ্যই সেই নেচার থেকে বেরিয়ে এসে প্রত্যেকটা মানুষের কাছ থেকে পজিটিভ লাইফ সাইডটা পিক করাই এটাই ওয়ান্ডারফুল একটা ভিশন। সো আমরা যদি আপু আপনার কাছ থেকে এমন একটি অ্যাডভাইস জানতে চাই যেটা আপনি সব স্তরের মানুষকে দিতে চান আজকে এই শো এর মাধ্যমে। অ্যাডভাইস অ্যাডভাইস ঠিক বলতে চাই না। তবে হ্যাঁ, ওকে, আমি আমি সবসময় একটা জিনিস নিজেও বিশ্বাস করি এবং আমি সবাইকে এটা এটা বলি, বি ইয়োরসেলফ। খুব সিম্পল একটা কথা। কিন্তু আমার কাছে এই কথার মানেটা অনেক বড়, ওয়েটটা অনেক ভারী আমার জন্য। আপনি কি সেই জিনিসটা যদি আপনি নিজে বুঝতে পারেন, আপনার নিজেকে আগে জানতে পারেন খুব ভালোভাবে একদম ভেতর থেকে, আপনি ইউনিভার্সে কেন এসেছেন? কি মনে হয় আপনার? এইটুকু জিনিস যদি আপনি ভালোভাবে জানতে পারেন, নিজেকে জানতে পারেন, নিজেকে জানার জার্নিটা কিন্তু অনেক বড়। এটা আমাদের সারা জীবনেও শেষ হবার নয়। নিজেকে জানার জার্নিটা জারি রাখা এবং নিজের সত্তাটাকে টিকিয়ে রাখা। কারণ উই ক্যান প্রিটেন্ড, কিন্তু সেটি কখনোই ভালো কিছু বয়ে আনে না। আমাদের ইন্ডিভিজুয়ালিটি অনেক প্রয়োজন। প্রত্যেকে প্রত্যেকের মতো হবে। সো ইয়া, জাস্ট বি এক্সেলেন্ট ইয়োরসেলফ, আপু। নারচার ডেফিনেটলি ইয়োরসেলফ। নো thyself বা নিজেকে জানা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং নিজের ভিশন কি সেটা সম্পর্কে ক্লিয়ার থাকা। সো আমরা যদি আপু আসলে আরেকটি প্রসঙ্গে কথা বলি, যে অনেকেই হচ্ছে হয়তো বা বেশিটাই হচ্ছে কাজে ইনভলভ হয়ে যান, যে তার অন্য কোনো কাজ আসলেও তিনি সেটা পিক করেন, তিনি কখনো না বলতে পারেন না। সো কিভাবে পোলাইটলি ফার্মলি না বিষয়টা উল্লেখ করা যায় বলে আপনি মনে করেন এবং আপনি সাজেস্ট করবেন সবাইকে? এটা খুবই সহজ আসলে। এটা খুব কঠিন কিন্তু কিছু নয়। ওই যে বললাম, নিজেকে জানলেই এটা খুব সহজ হয়ে যায়। আপনার কাছে একটা কাজ আসলো, দ্যাটস ভেরি গুড। এটি কখন আপনি সুন্দরভাবে বলতে পারবেন যে তার অফারটা যে আপনাকে দিয়েছে আপনি সেটাকে অ্যাপ্রিশিয়েট করবেন। জাস্ট সে থ্যাংক ইউ আমাকে অফারটা দেওয়ার জন্য। আমার খুব ভালো লেগেছে যে আপনি এই কাজের জন্য আমাকে বলেছেন। বাট আনফরচুনেটলি আমি ঐদিন এই কাজটা করতে পারব না। যদি ইফ ইউ হ্যাভ আ রিজন ইউ ওয়ান্ট টু সে ইট ইন আ সিম্পল ফিউ ওয়ার্ডস, ক্লিয়ারলি। যদি হয় যে আপনার ওই তারিখে আপনি অ্যাভেলেবল না, যে আনফরচুনেটলি আমি আই এম নট অ্যাভেলেবল অন দ্যাট ডে, সো আই ক্যান নট ডু দিস। আর যদি কাজটাই আপনার ভালো লাগেনি, জাস্ট সে যে থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে বলার জন্য, বাট আনফরচুনেটলি আমি এবার কাজটা করতে পারছি না, বাট থ্যাংকস এগেইন। নো ওভার এক্সপ্লেনেশন, কেন করবো না, কি এত চিন্তা করারই দরকার নাই। জাস্ট সে থ্যাংক ইউ এন্ড জাস্ট সে দ্যাট ইউ কান্ট। এটা সবসময় বেটার যে আপনাকে বলছে তার জন্য। অনেক সময় আমরা যদি অ্যাভয়েড করি অ্যান্সার কি বলবো, কিভাবে না বলবো, অ্যান্সার না দিতে যাই, আমরা কিন্তু অপর মানুষটাকে ঝুলিয়ে রাখি। এটা আপনার ইমপ্রেশন আরো খারাপ করে। আপনি না বললে কখনোই আপনার ইমপ্রেশন খারাপ হবে না, ট্রাস্ট মি। এক্সেলেন্ট আপু, আপনি খুব দারুণ ভাবে তুলে ধরেছেন যে আমরা চাইলেই সিম্পলি পোলাইটলি অনেক সুন্দর করেই বিষয়টা সম্পর্কে হচ্ছে জানাতে পারি এবং না বলতে পারি। সো আপু, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন অডিয়েন্সেসদের কোশ্চেন পিক করব, বাট তার আগে লাস্ট 60 কোশ্চেন আমি করতে যাচ্ছি। আমাকে অ্যাজ আ হোস্ট আপনি হচ্ছে কোনো সাজেশন যদি দিতেন। না, আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি খুব সুন্দর, সুন্দর প্রশ্নগুলো তুলে ধরেছেন। একদমই আ মনে হয়েছে একদমই জানতে চাচ্ছেন এবং আমাকে বেছে, বেছে সুন্দর, সুন্দর প্রশ্ন করেছেন। যে প্রশ্নগুলো নিয়ে আমি উত্তর দিতে পেরেছি। খুব সচরাচর আমার আ মানে থাকে না, গতানুগতিক প্রশ্নকে আমি কখনো নেগেটিভলি নেই না। সেটাও ঠিক আছে। সেটাও অনুষ্ঠানের ধরন হিসেবে মানায়। বাট আপনাদের অনুষ্ঠানের ধরন হিসেবে আপনি খুব সুন্দর, সুন্দর প্রশ্ন করেছেন। সো আমার ভীষণ ভালোও লেগেছে। I wish you all the best. থ্যাংক ইউ ভেরি মাচ আপু, এবং আপনি ওয়াইসিসি নিয়ে যদি কিছু অ্যাড করতেন। আমি তো ১ম আপনার কাছ থেকেই মনে হয় you reached out to me, right? ইয়াস আপু, আপনি ইয়াস। আমাকে নক করেছিলেন, রাইট? সো আমি আপনি নক করার পরে আপনি আমাকে যে লিঙ্ক দিয়েছেন আমি দেখেছি, আমি জেনেছি কিছুটা। আমার কাছে খুব ভালো লেগেছে যে ক্যারিয়ার নিয়ে বা এই ধরনের শিক্ষণীয় ব্যাপারগুলো নিয়ে আপনারা কথা বলেন, জানতে চান।
এবং সেই জিনিসগুলো জানাতে চান। আমার কাছে পুরো কাজের ধরনটাই খুব ভালো লেগেছে। সো দিস ইজ মাই ফার্স্ট টাইম আপনাদের সঙ্গে পরিচিত হওয়া এবং একটা ইন্টারভিউতে আসা। সো আমি আশা করব যে আরো ভালো, ভালো কাজ আপনারা করে যাবেন। আর I will be happy to be a part of this. থ্যাংক ইউ সো মাচ আপু ফর সাচ ওয়ান্ডারফুল ওয়ার্ডস, এবং আমরাও আশা করছি আমরা ফিউচারে কোনো আরো বিস্তর কোনো সেশনে আপনাকে গেস্ট হিসেবে ইনশাল্লাহ পাবো। সো আমরা এখন যদি আপু অডিয়েন্সেসদের কোশ্চেন স্পিক করি, আমাদের সঙ্গে যুথি বিশ্বাস আপু জানতে চেয়েছেন, হাউ ইম্পর্টেন্ট ইজ নেটওয়ার্কিং অ্যান্ড হাউ ক্যান উই বিল্ড মিনিংফুল প্রফেশনাল কানেকশনস? নেটওয়ার্কিং ইজ অ্যাকচুয়ালি ভেরি ইম্পর্টেন্ট। ওই যে আমি একটা কথা বলেছিলাম আমাদের কনভারসেশনে যে আপনি অনেক ভালো একটা কিছু পারেন, ইউ হ্যাভ আ ভেরি ওয়ান্ডারফুল স্কিল, বাট ইউ ক্যানট এক্সপ্রেস ইট, দেন ইট রিমেইনস ইনভিজিবল। সো এই কমিউনিকেশনটা ইম্পর্টেন্ট। সো কমিউনিকেশনের জন্য নেটওয়ার্কিংটাও ইম্পর্টেন্ট, যে আপনি যে আছেন, সে আমি যে আছি, আমি যে কাজটা পারি, এটা যদি কেউ নাই জানলো, আমি ওই কাজটা করতেই পারবো না। সো আপনাকে এক্সপ্রেস করতে হবে, সেটা অনেক ভাবে হতে পারে। আমার কাছে মনে হয় যে ইটস নট জাস্ট যে একটা জায়গায় গিয়ে কোনো একটা প্লেসে গিয়ে নেটওয়ার্কিং করতে হবে, তা না। আমার মনে হয় যে নেটওয়ার্কিং এর জন্য সোশ্যাল মিডিয়া ইজ আ ভেরি ওয়ান্ডারফুল প্লেস। আপনি আপনার যে স্কিল গুলো ওগুলো ডেভেলপ করুন, সেটা প্রকাশ করুন খুব সুন্দরভাবে প্রফেশনাল ওয়েতে। আপনি চিন্তা করুন যে আপনি আপনার সোশ্যাল মিডিয়াকে ঠিক কি কাজে ব্যবহার করতে চান, দেন আপনি ওই রিলেটেড মানুষদেরকে আপনি অ্যাড করুন, তারা দেখুক, তারা জানুক। সো অবধারিতভাবে তারা জেনে যাচ্ছে আপনাকে। সেকেন্ড পার্টটা কি ছিল প্রশ্নের? সেকেন্ড পার্টটা ছিল আপু, হাউ ক্যান উই বিল্ড মিনিংফুল প্রফেশনাল কানেকশনস? মিনিংফুল প্রফেশনাল কানেকশন না কাজ করতে করতে হয়ে যায়। এটা সবসময় কাজ করতে করতে হয়ে যায়। ওই যে বলছি, আপনি আপনি যে জিনিসটা আপনি নিজেকে প্রকাশ করছেন, ইউ আর আউট দেয়ার, ইউ আর পুটিং ইউরসেলফ আউট দেয়ার। আপনি একই সাথে ওই রিলেটেড যারা আছে তাদেরকে কানেক্ট করছেন। সেটা হতে পারে পার্সোনালি কোথাও দেখা হয়ে, হতে পারে সোশ্যাল মিডিয়ায়। তারা আপনাকে জানছে কোনো না কোনো জায়গায়, আপনাকে যদি তাদের প্রয়োজন হয় বা আপনার যদি তাদেরকে প্রয়োজন হয়, ইউ উইল গেট কানেক্টেড। আপনারা কাজ করবেন। ইউ উইল ওয়ার্ক ওয়ান্স, ইউ উইল ওয়ার্ক টুয়াইস। প্রথম কাজটা আপনি কতটা ভালোভাবে করলেন সেটির উপর আপনার পরের কাজটা ডিপেন্ড করবে। সো জাস্ট গিভ ইউর বেস্ট। আপনি আপনার কাজটা বেস্ট ওয়েতে করে যান। আপনি আপনার বেস্টটা দিন, অনেস্টলি দিন। সেটা অটোমেটিক আপনাকে সামনে নিয়ে যাবে। এবং কাজ করতে করতে মিনিংফুল রিলেশন, জোর করে প্রফেশনাল রিলেশনশিপ বিল্ড করার কোনো মানে নাই। আই নেভার ডিড। আমি দীর্ঘ বছর কাজ করার পরে একটা মানুষকে ভালোভাবে জেনেছি, এমনও আছে। আমি ফার্স্ট টেলিভিশন চ্যানেলে কাজ করেছি দীর্ঘ ৪ বছর। এমনও হয়েছে আমার যার সাথে কাজ, তাকে ছাড়া আমি আশেপাশের কাউকে চিনি না। আই এম নট সেইং ইটস গুড। আমার প্রোডিউসার অলওয়েজ বলতো, নিড ইউ হ্যাভ টু বি এক্সপ্রেসিভ। এখানে অন্যরা যারা আছে তাদের সাথে আপনি হাই হ্যালো করবেন একটু। এটা আমার করা প্রয়োজন ছিল। যার একটা শোয়ের প্রোডিউসার কি, আমি তাকে একটু হ্যালো আসসালামু আলাইকুম বলছি, সে আমাকে চিনছে। বাট আই ডিডন্ট ডু। আমার কাছে মনে হচ্ছে আমি যেটা করছি আমার জন্য সেটাই ঠিক আছে। আমি এর চাইতে বেশি করতেও চাই না। আমি আমার কাজটা করে গেছি, তারা অটোমেটিক আমার কাজটা দেখেছে। তো যখন তাদের প্রয়োজন হয়েছে তারা আমাকে নক করেছে যে আমার এই শোয়ের জন্য আপনাকে লাগবে। দেন আই টক। জাস্ট এক্সেলেন্ট একটা পয়েন্ট থেকে স্টার্ট করে গিভ ইউর বেস্ট। অবভিয়াসলি আপু, আপনি খুব দারুণ ভাবে তুলে ধরেছেন, এবং যিনি যুথি বিশ্বাস আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ কোশ্চেনটির জন্য। আমরা আরেকটি কোশ্চেন পিক করছি। নাফিসা আজিম আদ্রিতা আপু জানতে চেয়েছেন, মিডিয়া অর টেলিভিশন হোস্টিং এ যুক্ত হতে ফার্স্ট স্টেপ কি নেওয়া উচিত? এটা একেকজনের ক্ষেত্রে একেক রকম। আমি আসলেই ওটা স্পেসিফিক বলতে পারছি না। ফার্স্ট স্টেপ হতে পারে আপনি একটা কোর্স করতে পারেন। আমি জেনেরিক বলছি, একটা কোর্স করতে পারেন। কোর্স করলে অনেক সময় হয় যে তাদের কাছে যেহেতু একদম নতুন একজন মানুষের তো আসলে কারো সাথে কন্ট্যাক্ট থাকে না, সে জানে না কার সাথে কন্ট্যাক্ট করে কি করতে হবে। তবে অনেক সময় চ্যানেলগুলো থেকে বা বিভিন্ন মাধ্যম থেকে কিন্তু জবের দেওয়া হয়, সার্কুলেশন গুলো দেওয়া হয়। ওগুলো একটু খেয়াল রাখা। যদি একটা কোর্স থাকে আপনি যাকে কেউ চিনে না, সে যখন একটা এপ্লাই করবে সেটাকে একটু, আপনার যদি একটা কোর্স থাকে অবশ্যই আপনাকে একটু ভ্যালু দেওয়া হবে। সেগুলোতে চেষ্টা করা। আর নিজে যদি অ্যাঙ্কারিং করতে চায় বা হোস্টিং প্রেজেন্টেশন, সেটা নিউজ হোক, প্রোগ্রাম হোক, করতে চায়, নিজেকে আগে প্রস্তুত করা, কথা বলা, ক্যামেরার সামনে কথা বলা, কনফিডেন্স, প্রনাউন্সিয়েশন, সাধারণ জ্ঞান, এই ব্যাপারগুলো নিয়ে যদি নিজেকে প্রস্তুত করার ব্যাপার থাকে, অ্যাপ্লাই করতে করতে কখনো যদি সুযোগ আসে অডিশন দেওয়ার,
সেভাবে আসলে চান্স হতে হয়। আমি নিজেও এভাবেই হয়েছে। সো আমি এর বাইরে আর কিছু আসলে সেভাবে জানি না। আমার মনে হয় Ex- একদম যদি খুব কাছের দারুণ যদি কেউ পরিচিত থাকে তার থেকে হয়তো জেনে নেয়া যেতে পারে। বাট পথটা এক্সেলেন্ট আপু। একদমই নিজের। জি, খুব দারুণভাবে আপু ক্লিয়ার করেছেন। আশা করছি যিনি কোশ্চেন করেছেন উনিও অ্যান্সার পেয়ে গেছেন। আপু এটার সঙ্গে রিলেভেন্ট একটি কোশ্চেন অনেকেই জানতে চাচ্ছিলেন। সেটা হচ্ছে আপনার কি এমন কোনো সিচুয়েশন কখনো এসেছে লাইভ সেশন হোস্টিং বা সেটা যেকোনো হোস্টিং এ হয়তোবা কোনো ছোটখাটো মিস্টেকের কারণে নার্ভাসনেস হঠাৎ করে রাইজ করেছে এবং সেটা আপনি কিভাবে ওভারকাম করেছিলেন? হ্যাঁ, অনেক এমন লাইভ সেশনে তো যে মিস্টেক বা এ ধরনের কিছু হয়েছে। I took it lightly। একদমই সেটা হয়েছে, সেটাকে acknowledge করা হয়ে গেছে। লাইটলি জিনিসটাকে বলা এবং অডিয়েন্সকেও কানেক্ট করা। জিনিসটা অডিয়েন্স অলওয়েজ আপনার অথেন্টিক জিনিসটা পছন্দ করে when it comes to hosting। পারফেকশন না। সো আমি যদি নাম ভুল বলে ফেললাম, জাস্ট acknowledge it যে, "আই এম সরি আমি এটা বলে ফেলেছি, বাট দিস ইজ দ্যাট।" খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটেছিল কিছুদিন আগে। একটা স্পোর্টস শো এর সময় আমি ওয়েলকাম করছি যখন, যে ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ দিস ম্যাচ, এই ম্যাচ আজকে এই দল খেলবে এবং আমার সাথে আছেন। আমার ২ জন গেস্ট ছিলেন। একজন গেস্টের মোবাইল ফোন বেজে উঠেছে একদম সাউন্ড খুব জোরে আমার পাশে। তো অনেক সময় আমি অনেককে দেখেছি এরকম হলে কি করে জিনিসটা একদম ইগনোর করে, অ্যাজ ইফ কিছুই হয় নাই। বলে যায় একটু চেহারায় ওই জিনিসটা আসে যে আমার সাথে গেস্ট আছেন এই। হ্যাঁ, কেমন আছেন? ফোন যে বেজেছে এটা একনলেজই করতে চায় না। বাট আমি ইনস্ট্যান্টলি আমি কথা বলছিলাম পরে এসেছে আমি আমি হেসেও দিয়েছি এবং আমি আমি বাট আমার কথাও থামাইনি। আমি বলেছি আমার সাথে গেস্ট আছেন উনি, এবং আমি গেস্টকে হাসির ছলে, যদি এটা সিরিয়াস প্যাটার্ন এর ইস্যু, আমি হাসির ছলেই বলেছি যে, "ফোনটা কি আপনার বেজেছে? জানিয়ে দিচ্ছেন যে নীলা আমি এখানে আছি?" সো ওনারাও হেসেছে। I took it lightly, কারণ আমি যদি এটাকে ইগনোরই করতাম, দর্শক তো শুনেছে টেলিভিশনের সামনে সবাই। বাট আমি যখন জিনিসটাকে লাইটলি নিয়েছি এবং এটাকে একটা কনভারসেশন এর পার্ট করে ফেলেছি, I think it became better। এক্সেলেন্ট আপু। খুব দারুণভাবে আপনি বিষয়টা তুলে ধরেছেন। সো আমাদের আরেকজন কে অডিয়েন্স তিন্না তালুকদার আপু জানতে চেয়েছেন, হাউ ক্যান উই ইমপ্রুভ আওয়ার কমিউনিকেশন স্কিলস ইফ উই ল্যাক কনফিডেন্স অর ফিয়ার পাবলিক স্পিকিং? হুম। কনফিডেন্স এমন একটা জিনিস যেটা তো আসলে সবাই বাই বর্ন থাকে না। অনেকের থাকে বাই বর্ন। তবে কনফিডেন্সটা আসে কনসিস্টেন্সি থেকে, রিপিটিশন থেকে। আপনি একটা কাজ আ আজকে একবার করলেন, আপনি ওভাবে কনফিডেন্টলি করতে পারবেন না। ক্যামেরার সামনে ১ম বার আপনি যে কনফিডেন্সটা পাবেন না, আপনি যখন ক্যামেরার সামনে ১০০ দিন করবেন, আপনার ১০০ তম দিনে কিন্তু আপনি অনেক কনফিডেন্ট থাকবেন। সো কনফিডেন্সটা আসে রিপিটিশন থেকে। আপনার কনসিস্টেন্ট থাকতে হবে, আপনাকে করে যেতে হবে। আর কমিউনিকেশন স্কিল বাড়ানোর ব্যাপারটাও আমরা মনে হয় এটা নিয়ে অনেকক্ষণ কথার মধ্যেও বলেছি। আ ডোন্ট ট্রাই টু হার্ড। অনেক টু হার্ড ট্রাই করার কিছু নেই। পুট ইউরসেলফ আউট দেয়ার, নিজেকে এক্সপ্রেসিভ রাখা, নিজের কাজের ব্যাপারটা এট লিস্ট এক্সপ্রেস করা। আর রিলেটেড মানুষদের সাথে কানেক্টেড থাকা, জাস্ট কানেক্টেড থাকা। একটু, একটু এক্সেলেন্ট করে আপু। চেষ্টা করা। জি আপু, আসলেই আমাদের হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমাদের সচেতনতা অবলম্বনই হচ্ছে আমাদের কমিউনিকেশনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো থ্যাংক ইউ সো মাচ আপু আনসারের জন্য, এবং যিনি কোশ্চেন করেছেন তাকেও ধন্যবাদ। আমাদের হচ্ছেন আমাদের সঙ্গে মোহাম্মদ রাজু আহমেদ ভাইয়া জানতে চেয়েছেন, what advice would you give to those of us who want to become television host? বলে ফেলেছি মনে হয় অলরেডি যে টিভি হোস্টিং এর জন্য কি করা লাগবে। তারপরও টেলিভিশন হোস্টের জন্য ওই যে আপনার প্রনাউন্সিয়েশন, স্টোরি টেলিং কোয়ালিটি, কনফিডেন্স অবশ্যই খুবই দরকার, খুবই গুরুত্বপূর্ণ। কনফিডেন্ট থাকতেই হবে আপনাকে। উপস্থিত বুদ্ধি থাকতে হবে যে লাইভ সেশনের জন্য যেকোনো মুহূর্ত কিভাবে আপনি হ্যান্ডেল করবেন। আম আর হচ্ছে জানার পরিধিটা যদি বাড়ানো যায় এটা আপনাকে খুব হেল্প করবে। আ নাথিং স্পেসিফিক, বি ওপেন, লার্ন ফ্রম এভরিথিং। বিভিন্ন বই পড়া, বিভিন্ন নিউজ দেখা, বিভিন্ন এক্সিবিশন দেখা, বের হওয়া, বিভিন্ন মানুষ সম্পর্কে জানা, র‍্যান্ডম থিংস জাস্ট জানতে হবে। ওই জিনিসটা আপনাকে হোস্টিং এ হেল্প করবে। এমন স্পেসিফিক কিছু না। জাস্ট ননসেন্স কিছু একটা আপনি পড়বেন, বাট ইট উইল হেল্প ইউ।
এক্সেলেন্ট আপু। আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি অনেক কিছু জানলে দেখা যায় যে সেটা সম্পর্কে যেকোনো সেশনে রিলেভেন্ট কথার সময় সেটা চলেও আসে এবং সেটা খুব একটা সুন্দর ইন্টারেকশন বিল্ড করে। সো আশা করছি যিনি কোয়েশ্চেন করেছেন তার অ্যান্সারটা খুব সুন্দরভাবে পেয়েছেন। সো আমরা আর লাস্ট ২ টো কোয়েশ্চেন পিক করছি। আমাদের হচ্ছে সঙ্গে নাবিলা নাফসিন মৌরি আপু জানতে চেয়েছেন, হাউ ক্যান আই কিপ মাই ফোকাস অন ওয়ান টাস্ক এট এ টাইম? If it's important for you to keep your focus on one thing at a time, then keep your focus on one thing at a time. অন্য জিনিসগুলোকে টাইমটা ভাগ করে নিতে হবে। যদি অনেকগুলো সময় থাকে দেন টাইম লাইনটা করা। ইফ আপনার কাছে যদি ৩ টা টাস্ক থাকে, আপনি যদি একটা জিনিসেই ফোকাস করতে চান, আপনি জাস্ট একটু ক্যালকুলেট করে ফেলেন যে কোন জিনিসটা আপনাকে কোন টাইমলাইনের মধ্যে শেষ করলে হবে। যদি এমন হয় যে টাস্ক 3 আপনাকে এখনই করতে হবে, কালকের দিনে করতে পারবেন না এটা, দেন স্টার্ট দ্য টাস্ক 3 ফার্স্ট। টাস্ক 1 হতে পারে এখন অনেক ইম্পর্টেন্ট মনে হচ্ছে, কিন্তু আপনি এটা ৫ দিন পরে করলেও খুব একটা সমস্যা হবে না। দেন টাস্ক 1 কে এখন স্টপ রাখেন। যেটা আপনার করার সময় শেষ হয়ে যাচ্ছে, একটু এই ক্যালকুলেশনটা করে দেন ১ম এ একটা করে স্টার্ট করেন। একটা শেষ করেন এবং একটা যখন করবেন তখন অন্যগুলোর অস্তিত্ব একদম ভুলে যেতে হবে। এটা মাইন্ডফুলনেস থেকে আসে। সো হোয়াট ইউ ক্যান ডু, মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে পারেন, মেডিটেশনটা প্র্যাকটিস করতে পারেন যে কিভাবে ফোকাসটা একা রাখতে হবে। যে আমি এই কাজটা করছি, টাস্ক 3 করছি আর বাকিগুলো আমার মাথায় আমাকে ঝামেলা করছে। এটা করা যাবে না। ওদেরকে একদম ভুলে যেতে হবে। বি প্রেজেন্ট। প্রেজেন্ট থাকার যে ব্যাপারটা, আমি এখন এটা নিয়ে কাজ করছি, এটা নিয়েই প্রেজেন্ট থাকবো। আমার এটা ছাড়া লাইফে কিছু নয়। আমি এই জায়গাটাতেই প্রেজেন্ট থাকবো। প্রেজেন্ট থাকাটা বুদ্ধিজমে যেটা শেখায় অ্যাকচুয়ালি। সো প্রেজেন্ট থাকাটা মোমেন্টে, এটা যদি আয়ত্ত করতে পারেন, ফোকাস রাখাটা খুব ইজি হয়ে যাবে। আর যদি আপনি মাল্টিপল টাস্ক করতে পারেন, ফোকাস ২-৩ টাতে থাকলেও সমস্যা নেই, ইফ ইউ ক্যান ম্যানেজ। এক্সেলেন্ট আপু, অ্যাবসোলুটলি। সো আমরা আশা করছি যিনি কোশ্চেন করেছেন খুব দারুণভাবে তার অ্যান্সারটি পেয়ে গেছেন। সো আমরা শেষ একটি কোশ্চেন পিক করছি। আমাদের সঙ্গে তুষার বিশ্বাস ভাইয়া জানতে চেয়েছেন, হাউ ক্যান আ ফ্রেশ গ্র্যাজুয়েট প্রিপেয়ার টু এন্টার আ মাল্টিন্যাশনাল কোম্পানি? ফ্রেশ গ্র্যাজুয়েট মাল্টিন্যাশনাল কোম্পানিতে কিভাবে ঢুকতে পারবে? ফ্রেশ গ্র্যাজুয়েটদের তো চায় ইন্টার্ন যদি শুরু করেন পড়াশোনার সময়টা থেকে, ইফ ইউ ক্যান, ওটা হেল্প করে অবশ্যই। সো আপনি যদি এখনো পড়াশোনা করছেন হয়, তাহলে ট্রাই করুন। বিভিন্ন কোম্পানি অনেক সময় ইন্টার্নশিপের জন্য কিন্তু খোঁজে। আমাদের তো এরকম অনেক হয় যে স্কিলফুল লোকের অভাব হয়। হ্যাঁ? যে মানুষ থাকে যারা জব পাচ্ছে না, এটা যেমন থাকে, আবার কোম্পানি থাকে যে লোক পাচ্ছে না প্রপার। সো গ্র্যাজুয়েশনের পরপরই মাল্টিন্যাশনাল কোম্পানিতে ঢোকার জন্য আপনাকে এপ্লাই করতে হবে। স্টার্টিং থেকে একদম স্টার্ট করতে হবে। এটার বিকল্প নেই। পাশাপাশি স্কিল ডেভেলপ যদি করা যায়, আপনি যে সেক্টরটায় কাজ করতে পারেন, পড়াশোনার পরে সেই রিলেটেড কাজগুলো, স্কিল ডেভেলপমেন্টের উপর যদি কাজ করেন, সেটা আপনাকে ইন্টারভিউতে হেল্প করবে। প্র্যাকটিক্যাল নলেজটা যদি আপনার থাকে, ট্রাই টু বিল্ড দ্যাট। অ্যাবসোলুটলি আপু, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবগুলো অ্যান্সার্স এত দারুণভাবে দেওয়ার জন্য। আমাদের অডিয়েন্সেসরা আমরা আশা করছি এতক্ষণ যাবৎ কানেক্টেড থেকে অনেক কিছু শিখতে পেরেছেন, অনেক কোয়েশ্চেন্সও করেছেন, সেগুলোর অ্যান্সার্স খুব দারুণভাবে আপনি দিয়েছেন। আশা করছি সেগুলো তাদের লাইফ স্কিলে অনেকটাই সাহায্য করবে। আমরা আশা রাখবো নেক্সট কোনো সেশনে আপনাকে আবার গেস্ট হিসেবে পাবো, নতুন কোনো টপিকে ভিন্নভাবে আবার আলাপ করার জন্য। সো আমাদের আজকে আয়োজন এতটুকুই ছিল। ভালো থাকবেন আপু। আসসালামু আলাইকুম। আমাদের সঙ্গে এতক্ষণ জি, আমাদের সঙ্গে এতক্ষণ অডিয়েন্সেস যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। নেক্সট কোনো সেশনে দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওয়াইসিসির সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ওয়ান্ডারফুল কোয়েশ্চেনস। আর অডিয়েন্সের যে প্রশ্নগুলো নিয়েছেন, যারা প্রশ্ন করেছেন তাদেরকেও ধন্যবাদ। YSCC কেও ধন্যবাদ। তাসিন তাকিয়া হক, থ্যাংক ইউ ভেরি মাচ টু ইউ। হ্যাঁ, মাই বেস্ট উইশেস অলওয়েজ। গুড নাইট। থ্যাংক ইউ।